শুরুতে এটি আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের সময় যদি নিরপেক্ষ বা সরকারের নিরপেক্ষতা দাবি করা হয় তাতে আসলে অসুবিধা কোথায়? দেখেন হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আইবিটিভি কে। দেখেন হচ্ছে সরকার বলতে কি, সরকার বলতে শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে সরকার না। সরকার বলতে হচ্ছে একজন একেবারে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত উপদেষ্টা পর্যন্ত সবাই সরকার। একজন ইউনো সরকার, একজন এসিডেন্ট সরকার, একজন ডিসিও সরকার। এখন দেখেন হচ্ছে 2008 সালের অভিজ্ঞতা আমরা ভুলি নাই। একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে 200-র বেশি আসন দিয়ে মূলত বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। একটি পাতানো নির্বাচন ছিল, যার মাধ্যমে বিএনপি জামাতকে মাত্র 30টি আসনের মধ্যে আটকে রাখা হয়েছিল। তো এখন পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির নিজেদেরও প্রতিনিধি আছে বিভিন্ন, তাদের সুপারিশে কয়েকজন এখানে উপদেষ্টা হিসেবে আছেন। কিন্তু দেখেন প্রশাসনের বাকি স্তর সচিব থেকে শুরু করে ইউনো পর্যন্ত যাই আছে সবগুলো হচ্ছে বিএনপি পন্থী বা জামাত পন্থী, এভাবেই হচ্ছে। আর অধিকাংশ এই ক্ষেত্রে 90% হচ্ছে বিএনপি পন্থী আমলা, কারণ এর বাইরে আমরা হচ্ছে আওয়ামী লীগের বাইরে গিয়ে আমরা আহ, নিরপেক্ষ খুব কমই আমলা আছেন। এখন বিএনপি এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকার তো মানে হচ্ছে আহ, আহ, প্রথম থেকে যা কিছু করে আসছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি যেখানে বাধা দিয়েছে সরকার সেদিকে আর আগাই নেই। বিএনপি রাষ্ট্রপতি ইস্যুতে বাধা দিয়েছে, সরকার সেই দিকে আগাই নাই। বিএনপি সংবিধান ইস্যুতে বাধা দিয়েছে, সরকার আগাই নাই। বিএনপি এখন আবার প্রক্লেমেশন ইস্যুতে বাধা দিচ্ছে। তো এই সকল ক্ষেত্রে পুরোপুরি হচ্ছে একটা বিএনপি নিয়ন্ত্রিত এক ধরনের সরকারের মতো হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। তার উপর যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে এই এখন এই সময় এসে তারা হচ্ছে এই সরকার বিএনপি কে যেমন স্পেস দিচ্ছে, জামাতকে স্পেস দিচ্ছে, বাম দলগুলাকে স্পেস দিচ্ছে, এগুলো উপদেষ্টারা কিছু কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ থাকার কারণে এটা সম্ভব হচ্ছে। কিন্তু বিএনপি এই সময়ে এসে যখন হচ্ছে একটা এর বাইরে এর চাইতে বড় নিরপেক্ষ সরকারের কথা বলে, তারা এই সরকারকে যেমন হচ্ছে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তারা এই সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, যেটা আওয়ামী লীগ প্রশ্ন তুলছে যেভাবে সেভাবেই। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আসলে কি বিএনপি মানে ক্ষমতায় যাওয়ার জন্য 250 আসন নিশ্চিত করতে যাচ্ছে কিনা, যে আমাকে 250-এর বেশি আসন দিয়ে আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, তাহলে আমি পরবর্তীতে চাইলে আওয়ামী লীগের মতো আবার 16 বছর ক্ষমতায় থাকতে পারবো। যেইভাবে এক একবার সরকার আওয়ামী লীগকে একটি পরিকল্পিত ভাবে আওয়ামী লীগকে ভোটে জিতিয়ে 250-এর বেশি আওয়ামী লীগের দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট, সেই জোটকে ক্ষমতায় বসিয়েছিল, যার সূত্রপাত সেই 2008 এই নির্বাচনে কিন্তু ফ্যাসিজমের সূত্রপাত করেছে। আমরা সেই জায়গায় ভয় পাচ্ছি, আমরা মনে করছি জি, এর ধন্যবাদ মাসুদ। চাইতে আরো কিন্তু বেশি কিন্তু নিরপেক্ষতা খুঁজতে গেলে হুম, তার মানে হচ্ছে বিএনপি চাচ্ছে জামাতকে স্পেস না দেওয়া হোক, বাম দলগুলোকে স্পেস না দেওয়া হোক, এরপর হচ্ছে আপনার অন্য ছোটখাটো রাজনৈতিক দল যারা আছে তাদেরকে কোনো স্পেস না দেওয়া হোক, শুধুমাত্র বিএনপি একমাত্র স্পেস পাক, সেই রকম একটা নিরপেক্ষ সরকার আমি এই বিএনপি চাচ্ছে। প্রশ্নটা একটু জনাব মাসুদ কামালের কাছে রাখি, কিন্তু আমি আপনি নিশ্চয়ই মাসুদ কামাল এই প্রশ্নটি পরবর্তীতে বলবেন যে আসলে কি বিএনপি এরকম চাচ্ছে বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে। আমি একটু মাসুদ হানান আপনার কাছে আরো একটা বিষয় যে আহ, মানে বিএনপি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে, বিএনপি তো বলছে যে এখনো পর্যন্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাই। বিএনপি পরের মানে বিএনপি মহাসচিবকে পরের যে প্রশ্নটি ছিল তার প্রেক্ষাপটেই তিনি বলেছেন এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নাই। যদি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তাহলে তারা নির্বাচন পর্যন্ত থাকবে। তো আপনারা তার আগেই প্রতিক্রিয়া দিয়ে দিলেন, তার মানে কি এরকম আপনারাই একরকম বলে দিচ্ছেন যে আগে থেকেই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, এরকম কি কোনো একটা বিষয়? কারণ বিএনপি কিন্তু এখনো পর্যন্ত বলে নাই যে বর্তমানে যে সরকার তার নিরপেক্ষতা নিয়ে বিএনপির সন্দেহ আছে বা প্রশ্ন আছে, বরং বলেছে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নাই, কারণ এখন পর্যন্ত বিএনপি যাই বলতেছে সরকার সেভাবেই হচ্ছে, চলছে। বিএনপি এখন যেহেতু এখানে ব্যক্তিত্ব সম্পন্ন কিছু মানুষ আছে, তারা যে কোনো সময় বিএনপির এই সকল অন্যায় আবদার যদি মানতে না চায়, তখন তারা বলবে যে নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। যেমন ধর হচ্ছে যে কোনো ক্ষেত্রে ডিসি নিয়োগে, এসপি নিয়োগে, এমনকি স্বাস্থ্যের ডিজি নিয়োগ নিয়ে নিয়ে পর্যন্ত বিএনপি যেই ধরনের একটা সংঘাতময় পরিবেশ তৈরি করেছে, এটা আমরা নিজ চোখে দেখেছি বিভিন্ন জায়গায়। সুতরাং হচ্ছে আপনাকে বুঝতে হবে যে বিএনপি এখন পর্যন্ত বিএনপি চাই নাই এমন কিছু সরকার করে নাই। যদি ভবিষ্যতে বিএনপির যে কোনো অন্যায় আবদারের বিরুদ্ধে যদি হচ্ছে আপনার এই সরকার যদি অবস্থান নেয়, অন্যায় আবদার মানতে রাজি না হয়, তখন বিএনপি প্রশ্ন তুলবে যে হচ্ছে এই সরকার নিরপেক্ষতা আছে, একটা সুযোগ রেখে দিচ্ছে।
আমরা মনে করছি যে ডক্টর মোদী ইউনূসের যে সরকার, এই সরকারই সকল দলকে যেভাবে স্পেস দিচ্ছে, এরকম সকল দলকে স্পেস দিয়ে সামনে নির্বাচনটা করতে পারবে। যদি সকল বিএনপি যদি এর চাইতো আরো নিরপেক্ষতার কথা বলে, তাহলে বুঝতে হবে বিএনপি এর চাইতে বড় নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যাচ্ছে শুধু তাদেরকে স্পেস দেওয়া হোক আর কাউকে স্পেস দেওয়া না হোক। অলরেডি তারা সব জায়গায় যে ধরনের এক ধরনের রাজত্ব সৃষ্টির চেষ্টা করতেছে, দখলদারিত্ব কায়েম করে চাঁদাবাজি করতেছে, ইয়ে করতেছে, সেটা একদম প্রকাশ্য। তারা চাইলে এখন হচ্ছে ইউনো অফিস, ইউসিলেন্ট অফিসেও হামলা করতে পারে। তারা এখন কি করে, থানাতে তাদের কোনো আসামিকে চাঁদা চাঁদা বাজির মামলায় আসামি গ্রেপ্তার হয়, সেখানে যায় থানায় আক্রমণ করে। মানে তাদের এদেরকে যেন গ্রেপ্তার না করতে হয়, যা সরকার যখন এদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে তখন বলবো যে না, বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, নিরপেক্ষ না। এই বিষয়টা আমরা লক্ষ্য করছি। জি, আমি একটু মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু এই বিষয়টি শুনে নেই, আহ, যে বিএনপি আসলে কি চায়। জনাব আব্দুল হান্নান মাসুদ যে বিষয়টি বলছিলেন, আপনি কি তার সাথে একমত? তাই কি মনে হচ্ছে বিএনপি শুধু নিজের পক্ষেই সবকিছু করতে চাইছে বা সুবিধা পেতে চাইছে? দেখুন, বিএনপি তো একটা রাজনৈতিক দল, তাই না? বিএনপি তাদের যে রাজনীতি আছে, সেই রাজনীতির পক্ষে যে কথা বলবে তাদের তো সেটাই ভালো লাগবে। তাদের পক্ষে তারা যেটা চায় যে সে ধরনের আচরণ সরকার করে, বিএনপি খুশি হবে। যেমন রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বললো, একটা আলটিমেটাম দিল, ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন। দেখা করে ওনারা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা ওনাদের কথা রেখেছেন, অথবা যাই হোক ওই আন্দোলনটা থেমে গেছে। বিএনপি নিশ্চয়ই এখানে তো বিএনপি রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না, এক হওয়ার কথাও না, কারণ ছাত্র আন্দোলন যারা করে তারা তো বিএনপি করে না, কাজে এক হওয়ার কথাও না। বিএনপি তার রাজনীতির সঙ্গে যখন মিলবে তখন খুশি হবে, এটা তো খুবই স্বাভাবিক। এখন দেশের সর্বস্তরে বিএনপি প্রভাব বিস্তার করেছে, করতেই পারে। বিএনপি একটা বড় দল, আগে আওয়ামী লীগ করেছেন, বিএনপি করবে, জামাত করবে, সব দলই করবে। বাংলাদেশের যারা নাকি এখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে, একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন? সে কোনো না কোনো দলের সঙ্গেই থাকে। তো তারা থাকতেই পারে। এখন এটা দেখে যদি ওনারা বলেন নতুন যে দলটা এখনো হয় নাই, ফেব্রুয়ারিতে হবে বলে মাত্র পরশুদিন ঘোষণা দেখলাম, তারা নাকি ফেব্রুয়ারিতে একটা দল করতে যাচ্ছে। যদিও সারজিৎ সাহেব আবার মাসখানেক আগে বলেছিলেন যে তারা কোনো দল করবে না, তারা একটা রাজনৈতিক শক্তি হবে। উনি ছিলেন মুখ্য সংগঠক, মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে। আবার সদস্য সচিব দেখলাম কালকে বললো ফেব্রুয়ারিতে ঘোষণা হবে। অলরেডি কি নাম হবে তারও নাকি 100 প্রস্তাব পাওয়া গেছে, সেই প্রস্তাব থেকে একটা নাম তারা নেবে, মানে তারা একটা দল করবে। এখন যারা দল করবে, এই দলটা তো নতুন দল হচ্ছে, এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে। দল করলে হয়তো তাদেরও সমর্থক বাড়বে। অথবা যারা এখানে আছে পুরোনো দলগুলিতে, অনেক আওয়ামী লীগের লোকজন, হয়তো অনেক আওয়ামী লীগের যারা নাকি আমলা আছে আছে, তারা হয়তো নতুন দলে আসতেও পারে, তো তাদের সংখ্যা বাড়তে পারে। কাজে বিএনপির বেশি, বিএনপির মতো করে সরকার চলছে, এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে, তখন এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই সরকারের 3জন প্রতিনিধি আছেন, 3জন উপদেষ্টা আছেন, যারা নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক ঐক্য এদের সঙ্গে রিলেটেড, তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। বিএনপি কেউ আছে? বিএনপিতে কেউ নাই। এবং তারা 3জনই পাওয়ারফুল, 3জনই খুবই পাওয়ারফুল। একজনের হাতে এলজিআরডির মতো মিনিস্ট্রি আছে। এলজিআরডি মিনিস্ট্রি মানে কি? আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন, সাধারণত উনি এই পদটা হোল্ড করেন, কেবল গতবার ছাড়া, মানে সর্বশেষ আওয়ামী লীগের সময়টা ছাড়া প্রতিবারই সবসময় দেখতাম এই পোস্টটা দলের সাধারণ সম্পাদকই হোল্ড করেন। মানে কারণ এই পোস্টটা যিনি পান, এই মন্ত্রণালয় যিনি পান, তার পক্ষে সারা দেশে দল গড়া, দল গোছানো সহজ হয়। সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে। আরেকজন উপদেষ্টা যার কোনো মন্ত্রণালয় নাই, মানে সে, মানে আপনার পোর্টফোলিও নাই, তার কোনো কোনো মন্ত্রণালয় সে পান নাই। কেন পান নাই? আমি তো মনে করি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই, যাতে উনি সব মন্ত্রণালয়ে খবরদারি করতে পারেন। উনি তাই করছেন আমরা যতটুকু খবর পাই। তাহলে এত পাওয়ারফুল নেতা যে 3জন আছেন তাদের, তারা অভিযোগ করতেছে বিএনপির ব্যাপারে যে বিএনপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে। এখন সরকারও তো একটা লজিক দিয়ে চলে, সরকারকে তাকে জবাবদিহি করতে হয়। জবাবদিহি করতে হয় না? সরকার যে কাজটা করে, দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে? আপনি যাই বলেন,
আপনি 72-এর সংবিধান মানেন না, ওটা দিয়ে ফুটবল খেলবেন না, কি করবেন, যা ইচ্ছা তাই করেন। ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন। এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন, নিয়েছেন না? নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদ যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা 72 সংবিধান মানে না। তাহলে তাদের শপথের কি মূল্য আছে? তাদের শপথের কোনো মূল্য আছে? মূল্য নেই তো। তো এখন এইরকম মানে ছেলে মানুষই কাজ, এটা তো ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। ডক্টর ইউনূস হয়তো লজিক্যালি কথা শুনতে চান, বিএনপি যারা আছেন অভিজ্ঞ পলিটিশিয়ান তারা হয়তো এখানে যে লজিক দিয়ে বুঝিয়েছেন এটা করলে কি সমস্যা হবে কি সমস্যা হবে না। এবং ছাত্ররাও আমার ধারণা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে তাদের তো আন্দোলন থেমে গেল কেন? তারাও বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ চাওয়া ঠিক হবে না, তো তারা আন্দোলন করতো। তারাও বুঝতে পেরেছে যে প্রোক্লেমেশন বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, তারাও তারা আন্দোলন করতো। তারা তো 15 তারিখে দিয়েছিল একটা আলটিমেটাম যে 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন করতে হবে, ঘোষণাপত্র দিতে হবে। সরকার দিয়েছে? দেয়নি তো। তারা প্রথম আলোচনাটাই করেছে 16 তারিখে, মানে 15 তারিখ পার করে দিছে আগে। ওদের আলটিমেটামের ডেটটা পার করে না, এখন সরকারকে তারা মনে করাতে পারছে না। তাহলে কি আমরা ভাববো যে এদের গুরুত্ব সরকারের কাছে কমে গেছে? কমতে পারে, কমার সম্ভাবনা আছে। কাজে এগুলো একটা দিক। আর মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, জি। আমি মির্জা ফখরুলের কথার ওনার দুইটা বক্তব্য নিয়ে আলোচনা, আমি দুইটা বক্তব্য খুব মন দিয়ে পড়েছি এবং এখন আমি আবারও যদি পড়তে পারি এখানে, আমি এখানে কোনো ভুল দেখি না। উনি একজন ঝানু রাজনীতিবিদের মতো কথা। উনি কি বলেছেন? যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে। যদি যদি করে তাহলে থাকবে, না করলে থাকবে না। ভাই এতে তো কোনো ঝামেলা নাই তো। আর আরেকটা কথা বলেছে যে তাকে বলা হয়েছে যে আপনার কি ধারণা সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? তখন উনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। উনি কিন্তু বলেন আসছে, আসতে পারে। কেননা আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরির কথা চিন্তা করছেন, তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। মানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। একদম সিম্পল কথা। কিন্তু যদি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, যদি সেখানে মাহফুজ সাহেব, নাহিদ সাহেব, আসিফ সাহেব থাকেন সেই দলে, যদি তারা সেই দলের হয়ে নির্বাচন করেন, তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলবেন কেন? বলতে পারবেন না। কাজে সেই বিচারে আরেকটা ব্যাপার আছে, এটা আমি পরে বলি। আপনি এই আলোচনাটা শেষ করার পরে আমি জি, বলতেছি এটা নিয়ে। আমি এই বিষয়টা একটু আসবোই যে মানে কবে ছাড়বে বা এই বিষয়টা আবার নাহিদ ইসলামও বলেছেন যে অংশগ্রহণ করতে চাইলে, নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট সময় আগেই ছেড়ে দেবে। আমি আসি এই প্রসঙ্গে, তবে তার আগে প্রশাসনের বিষয়টা যেটি আসছিল, জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছ থেকে এটি শুনতে চাই যে এই মুহূর্তেই আমাদের সামনে আব্দুল হান্নান মাসুদ তিনিও বলছিলেন, নাহিদ ইসলামও বলেছেন, আসিফ মাহমুদও বলেছেন যে সরকারের উঁচু থেকে নিচু পর্যায়ে যেটি বললেন ডিসি, এসপি, স্বাস্থ্যের ডিজি পর্যন্ত, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পুলিশের আইজি, সব নিয়োগেই এবং এমনকি নির্বাচন কমিশনেও বিএনপি প্রভাব বিস্তার করেছে, চাপ প্রয়োগ করেছে, বিএনপির লোকজন ঢুকেছে। পার্সেন্টেজেরও একটা কথা বললেন আব্দুল হান্নান মাসুদ যে কত পার্সেন্ট লোক বিএনপির। মানে আন্দোলনটা তো দেখেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলত ছিল সরকারি চাকরিতে কোটা নাকি মেধা কোনটার প্রাধান্য। এখন কি তদবির নাকি মেধা, এটারও একটা জায়গা, মানে সেই জায়গাটাই যদি থেকে যায় লাভটা, গুণগত পরিবর্তন কি হলো, তদবির বা চাপ বনাম মেধা? দেখেন এখানে একটা কথা বলি আপনাকে, এখানে হলো ধান্দা। তদবির, চাপ, মেধা সবগুলি বলেন, আসলে চলছিল ধান্দা। ধান্দাটা কেমন আমি বলি, যেমন আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ আমলে আপনি যে কোনো আমলাকে জিজ্ঞাসা করতেন, যে কোনো আমলা, 10-এর মধ্যে 10 সবাই আওয়ামী লীগ করে। হুম। এবং সবাই বলতো আমি তো করি করি, আমার দাদা বলতো আওয়ামী লীগ করতো, তার পরদাদা আওয়ামী লীগ করতো, সব আওয়ামী লীগ। এখন কি হয়েছে? এই লোকগুলি ধান্দাবাজ বেসিক্যালি। এটা আমি শুরুতেও বলেছিলাম যে এই সরকার কখনো মানে একটা বিপ্লবী সরকার কখনো একটা পরাজিত শক্তির আমলাদের দিয়ে চলতে পারে না। এটা আমি একদম শুরু থেকেই বলে বলে গলা ভেঙে ফেলেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো এরা তাই চালানোর চেষ্টা করছে। এখন কি হয়েছে? এই সচিবরা, এই আমলারা সবাই এখন যার যার মতো করে কম্পিটিশন দিয়া সবাই আওয়ামী লীগ বাদে অন্য কোনো দল হতে যাচ্ছে। এখন এক একজনের এক এক ধান্দা। কেউ মনে করতেছে আমি কোন দিকে যেতে পারি। ধরেন মামার সুমন্দির শালা, সে হয়তো বিএনপি করে, সে ওইটাকে টাইনে নিয়ে আসছে যে আমার অমুক আত্মীয় তো বিএনপি করে, অতএব আমিও বিএনপি করি। আবার সে ওই দিকে বিএনপি পায় না, জামাত পাইছে, জামাত নিয়ে আসছে। আবার অনেকে চিন্তা করছে
যে আগামীতে ক্ষমতায় যাবে কি। যদি ক্ষমতায় বিএনপি যায় তাহলে বিএনপি হওয়ার আমার জন্য লাভজনক। সে দ্রুত গতিতে একটা বিএনপি বানাই নিছে। ভাই সবারই আত্মীয় মধ্যে আওয়ামী লীগ, আমার আত্মীয় মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত তিনটে আছে। তো আমি তো আমার সুবিধা অনুযায়ী ধরবো, তাই না? দেখেন আপনার বাংলাদেশ ছোট দেশ রে ভাই, সবাই সবার আত্মীয়। আপনি আমাকে আধা ঘন্টার সময় দেন, আমি প্রমাণ করে দেবো যে আপনিও আমার আত্মীয় হন। সবাই সবার আত্মীয়। আর আব্দুল হান্নান মাসুদের সঙ্গে তো আমার নামেরই মিল আছে। আমি বলে বলে যে আর যদি কোনো আত্মীয় না পাই কবি যে ও আমার মিতা। এটা বানানোর কোনো সমস্যা না রে ভাই, সবাই সবার আত্মীয় কিন্তু। কাজে এখানে কিন্তু একজন বিএনপি খুঁজে বের করা, একজন জামাত খুঁজে বের করা কোনো সমস্যা নাই। জি সমন্বয় কিন্তু একটা আত্মীয় আছে আমার। জি, কাজে তাহলে ওইভাবে তারা তাহলে খুঁজে বের মাসুদ করতেছে। কামাল, তাহলে হ্যাঁ, এতদিন আওয়ামী লীগের দোসর ছিল, বা যেটি আমরা দেখেছি যে আওয়ামী লীগের দোসর ভর্তি ছিল প্রশাসনে, এখন আবার কার দোসর আসছে? সেই প্রশ্নটি তো রয়েই যাবে। আমি আব্দুল হান্নান মাসুদকে ওই প্রশ্নটা একটু করি যে নির্বাচনের সময় নিরপেক্ষতার যে প্রসঙ্গটি আসছে, উপদেষ্টা নাহিদ ইসলামও বলছেন যে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট সময় আগেই ছেড়ে দেবে। আহ, উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, এমন কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। কত সময় আগে ছাড়বেন? মানে নির্বাচন যখন, যেদিন নির্বাচন হবে তার ইমিডিয়েট আগে, না কত নির্দিষ্ট সময় বলতে কত আসলে? আর এর মাধ্যমে কি এটি স্পষ্ট হচ্ছে যে আসলে তিনজন উপদেষ্টা তারা নির্বাচন করবেন? দেখেন, এখানে আমি ইয়ার উত্তরে একটা কথা বলি। যদি সরকার নিরপেক্ষতা হারায় তাহলে একটি নিরপেক্ষ সরকার অবশ্যই লাগবে। তো আমরা হচ্ছে ওই যে যখন কোনো সালিস বিচারে বসে আর কি, যদি রায় ঠিক মতো দেয়া হয় তাহলে আমি মানবো। মানে বিচার মানে তাল গাছ আমার। এখন পর্যন্ত সরকার ওনাদের কথার বাইরে যাচ্ছেন না। ওনারা ন্যায় অন্যায় যা আবদার করতেছেন প্রত্যেকটা আবদারই সরকার বাধ্য হোক আর বাধ্য না হয়ে হোক রাখতে হচ্ছে। সুতরাং হচ্ছে সামনের দিকে যদি সরকার না রাখে তাহলে তখন সরকারের নিরপেক্ষতার প্রশ্ন উঠবে। তখন আমরা বলবো যে হচ্ছে সরকার নিরপেক্ষ না, আমাদের নতুন সরকার লাগবে। বিষয়টা এমনই দাঁড়াচ্ছে। যেমন ধরুন হচ্ছে আপনার, আপনি মাল্টিপ্ল্যানের সামনে একজনকে প্রকাশ্যে কুপিয়ে তার থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাবেন, কিন্তু সরকারের পুলিশ ধরতে গিয়ে আবার ধরতে গেলে নেতা কর্মী নিয়ে তাকে, পুলিশকে আক্রমণ করবেন, পুলিশকে আহত করে আবার সেই সাদাবাসকে তুলে নিয়ে যাবেন। মুন্সিগঞ্জের একটা থানায় মানে হচ্ছে চাঁদাবাজির মামলায় কাউকে অ্যারেস্ট করা হলো, সেই থানার ভিতর থেকে তাকে হামলা করে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো। তারপর আবার সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ করার পর তারপর তাকে আবার ধরে আনতে হলো। এর যে তো অহরহ অহরহ ঘটনা ঘটছে। দীর্ঘ সময় ধরে ভূমিহীনদের ভূমি আপনি জোর করে দখল করে রাখছেন। এখন এক্সিলেন্ট উদ্যোগ নিয়ে কারো সহযোগিতা নিয়ে ভূমি অফিস সেই ভূমিহীনদের ভূমিগুলা যেটা সরকার বন্দোবস্ত দিয়েছে সেটা বুঝিয়ে দিতে চাচ্ছে। তখন আপনি এক্সিলেন্ট অফিসে গিয়ে হামলা করে যে হচ্ছে ভূমি অফিস কেন মানে হচ্ছে এই ভূমি বুঝাই দিচ্ছে, এই জন্য হচ্ছে আপনারা নিজেরা বুঝাই দিবেন, ভূমি অফিস বুঝাই দিবে না, কারো সহযোগিতা নিবে না, নিলে আমাদের সহযোগিতা নিবে। সুতরাং হচ্ছে আমি সেখানে ঢুকে গিয়ে হামলা করে সবকিছু ছিঁড়ে বিড়ে আমি চলে আসবো, কেউ কিচ্ছু করতে পারবো না। এটা হচ্ছে একটা ত্রাস, মানে হচ্ছে দল ক্ষমতায় আসে নাই তো না আসতে এই অবস্থা, যখন আসবে তখন কি অবস্থা হবে বাকিটা আল্লাহ ভরসা। ঘাট বলেন, মাঠ বলেন আর রাস্তা বলেন প্রত্যেকটাই দখলে থাকবে। এটাই হচ্ছে নিরপেক্ষতা এই এইরকম দখলের কিছু ক্ষেত্রে। অভিযোগ, আব্দুল হান্নান মাসুদ, আপনি যে অভিযোগগুলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বলছিলেন, এই অভিযোগগুলো ঠিক আপনাদের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও আছে। যে হাসপাতালে গিয়ে আপনারা, মানে সেরকম ভিডিও দেখা যাচ্ছে যে পরিচালককে সেখানে একটা হুমকি ধামকি, একদম পুলিশের কর্মকর্তা, ডিআইজি বা কোনো একটা পদস্থ কর্মকর্তা, দেখছিলাম, ভিডিও দেখছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়ে বেশ উঁচু স্বরে তাকে হুমকি ধামকি দিচ্ছেন। এই ভিডিওগুলো দেখা যাচ্ছে। আপনাদের বিরুদ্ধেও নানান জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠছে। আপনারাও স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় গিয়ে টেন্ডার বিষয়ে নানান রকম চাপ প্রয়োগ করছেন। সেখানে বিএনপি এবং আপনারা দুজনই চাপ প্রয়োগ করছেন, এমন নানান খবরও কিন্তু আসছে, আব্দুল হান্নান মাসুদ। না, এমন নানান খবর আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি ডিএজি ময়মনসিংহের ডিএজি সেই খবরটা আমি দেখেছি। তো সেই খবরটা যেটা মিডিয়াতে যেভাবে এসেছে সেটা সেরকম কিছু ঘটেইনি। সেই জায়গায় ওখানে গিয়েছে, যাওয়া হয়েছে কারণ হচ্ছে সেখানে আওয়ামী লীগের লোকজনদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীর একটা প্রতিবাদের ভাষাটা ভালো হয় নাই, সেইটা নিয়ে আমরা প্রতিবাদ নিজেরাও জানিয়েছি। বাট আমি যে উদাহরণগুলো বলছি আসলে সারা দেশে ব্যাপক হারে যেটা হচ্ছে সেই দিকের কথাই বলছি। তো এই যে তো কাজগুলো হচ্ছে নিরপেক্ষতা, আসলে বাংলাদেশে আমরা তো হচ্ছে অনেক বড় স্বপ্ন থেকে জীবন বাজি রেখে ফেলেছিলাম, এখন এই সময় এসে মনে হচ্ছে যে হচ্ছে কাদের জন্য জীবন বাজি রেখেছি। আবারও যদি সেই রিক্সাওয়ালাদের থেকে এখনো যদি চাঁদাটা 10 টাকা করে নিতেই হয় তাহলে জীবন বাজি রেখে 2,000 মানুষ জীবন দেওয়ার দরকারই কি পড়লো। এখনো যদি কারওয়ান বাজারে সবজি
দোকান করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি একটি রাজনৈতিক দলের লোকজনকে চাঁদা দিয়েই করতে হয়, তাহলে আর কেন তারা জীবন বাজি রাখলো, কারণ বাজারে প্রতিরোধ গড়ে তুললো? এখন সামনের দিকে কি হবে সেটা দেখার বিষয়। তবে নির্বাচনের যে ব্যাপারটা আপনারা বললেন যাচ্ছে, নির্বাচনে আমরা হয়তো একটি রাজনৈতিক দল গঠন করতেই পারি, তার সাথে বড় বড় রাজনৈতিক দল, দীর্ঘকালীন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে। এত ভয় কিসের? একটি রাজনৈতিক দল গঠিত হলো, সরকারে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কে আমাদের নেতা? সরকারের তিনজন উপদেষ্টা আছেন, ছাত্রদের প্রতিনিধি, ওনারা বারবার বলতে চাচ্ছেন, আমরা তো বলি যে হচ্ছে এটা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। সেদিন বিএনপি বলেন, জামাত বলেন, বাকিরা যখন হচ্ছে সরকার গঠন করতে পারছিল না, বিভিন্ন ধরনের তারা তাদের পরিকল্পনা মাফিক আগাতে পারতেছিল না, এই দেশের মানুষ মানতে চাচ্ছিল না, তখন তারা প্রথমত সেনানিবাসে একটা চুক্তি করে আসছিল, পরবর্তীতে বঙ্গভবনেও নিজেরা নিজেরা বসছিল। কিন্তু যখন তাতেও সক্ষম হয়নি, তারপর বলে যে আপনারাও কেউ ছাত্র গণ অভ্যুত্থানের প্রতিনিধি কয়েকজন আসেন, তাহলে সরকারটা বৈধতা পাবে, সরকারের গ্রহণযোগ্যতা পাবে। এখন এই সময়ে এসে শুধুমাত্র সেটাকে শুধু ছাত্রদের প্রতিনিধি, ছাত্ররা কি বিএনপি করে না, জামাত করে না, সব দল করে না? অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে আছেন, তারা যদি কখনো বিএনপিতে সেনানিবাসে যোগ কি দিতে চুক্তি হয়, করে আসছিলেন? মানে সেনানিবাসে সেটা তো কে আপনারাই চুক্তি করে জানেন। আসছিলেন, কি চুক্তি করে আসছিলেন? সেটা নিয়ে তো নিউজ হয়েছে, অনেকগুলো নিউজ হয়েছে, সেনানিবাসে কি আলোচনা হয়েছে কি হয় নাই, বঙ্গভবনে কি আলোচনা হয়েছে, আমার দেশ পত্রিকায় খোলামেলা অনেক লেখা এসেছে, একটু পড়ে নিলে একটু যদি আপনারা একটু আমাদেরকে একটু ক্লিয়ারলি স্মরণ হতে করিয়ে দেন, পারবেন। মানে একটু রিলেট করি না, আমি কথাটার আর সঙ্গে, স্মরণ মানে কি করিয়ে দিতে চুক্তি, কে চাচ্ছি চুক্তি না, করলো আমি সংক্ষেপে? স্মরণ করিয়ে দিতে চাচ্ছি না। আমাদেরকে ছাড়াই তিনটা বৈঠক হয়েছিল, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে ছাড়াই সরকার গঠন নিয়ে তিনটা বৈঠক হয়েছিল, চতুর্থ বৈঠকে বাধ্য হয়ে আমাদেরকে ডাকা হয়েছিল। জাস্ট কথা এতটুকু বলতে চাচ্ছি। এখন অভ্যুত্থানের প্রতিনিধিদেরকে, আপনারা অভ্যুত্থানের নেতাদেরকে আপনারা উপদেষ্টা হিসেবে সরকারের বৈধতার জন্য, গ্রহণযোগ্যতার জন্য, মানুষ মেনে নিবে এর জন্য বসাইছেন। এরপরে এখন যখন হচ্ছে তাদের ছোট ভাইয়েরা বা হচ্ছে তাদের সহকারীরা কেউ যদি হচ্ছে বাইরে তাদের আন্দোলনের অংশীজনরা আরো কেউ যদি হচ্ছে কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা করে, তখন এত ভয় কিসের? এত ভয়ের তো কিছু নেই। একটি দল গঠন হবে, এদের কমিটি দিতে ইয়ে করতেই তো কয়েক বছর কেটে যাওয়ার কথা। আর বিএনপি রাজনৈতিক দলটি, আমি নাম ধরে বলছি, 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছে কখন? তাদের প্রধান যিনি ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তাদের প্রথম 10 জন নেতা যারা ছিলেন তারা প্রত্যেকে মন্ত্রী ছিলেন। ডিজিএফআই এনএসআই কে ব্যবহার করে করে তারা রাজনৈতিক নেতাদেরকে, বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষকদেরকে এনে এনে তাদের দলে ঢুকিয়েছে। বিএনপি দলটার গঠন এখন দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আজকে একটি গণতান্ত্রিক দেশের একটা বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে, আমরা স্যালুট জানাই। কিন্তু আমরা বলতেছি স্পষ্টত, কেউ যদি রাজনৈতিক দল করতে হয় সে সরকারে থাকবে না, সরকার থেকে বের হয়ে আসবে, স্পষ্ট কথা। হুম। যদি কবে নাহিদ বের হয়ে ইসলাম বলেন, আসবে? আসিফ কবে মাহমুদ বের বলেন, হয়ে আসবে? নির্বাচনের যেদিন কতদিন আগে রাজনীতি বের হয়ে আসবে? যে যেদিন রাজনৈতিক দলে যোগ দিবে সেদিনই, তার আগেই বের হয়ে আসবে। যদি রাজনৈতিক দলে তারা যোগ দিবে, তারা বিএনপিতে যোগ দিতে পারে। আমি নিজেও তো মন চাইলে বিএনপিতে যেতে পারি, জামাতে যেতে পারি, বা হচ্ছে বাম রাজনৈতিক দলে যেতে পারি, যে কোনো রাজনৈতিক দলে যেতে পারি, আমার নিজেরও রাজনৈতিক স্বাধীনতা আছে, আমি তো কারো কাছে দায়বদ্ধ না। সেই সরকারে শুধু তিনজন ছাত্র উপদেষ্টা কেন, সেখানকার অন্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি মন চাই যে হচ্ছে উনি কোন রাজনৈতিক করবেন, কিংবা তার অন্যান্য উপদেষ্টারাও যদি মন চাই যে হচ্ছে কোন রাজনৈতিক দলে যোগ দিবেন, তারাও যোগ দিতে পারেন, তো উপদেষ্টা পদ ছেড়ে এসে যেই দিন কোন রাজনৈতিক দলে যোগ দিবেন তার আগে যে ইয়ে দিতেন, সেটা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম, কমান্ডার জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর স্যারও হ্যাঁ, আসতে কিন্তু পারেন, রেজওয়ান উপদেষ্টারা আরও কি আসতে বা পারেন, সরকারে যারা আসিফ আছেন? নজরুল আসতে পারেন, কোন রাজনৈতিক সরকারে যারা আছে আমি তাদের কথাই বলছি। জি, তো এত জি, ভয় আমি একটু পাওয়ার এই তো জন্যই কিছু প্রশ্নটা নেই। করি যে তারা কি আপনার কথার ইমিডিয়েট সাথে যে আমি নির্বাচনটা একটু হবে, তারা কি ক্লিয়ারলি সেই কথাগুলো নির্বাচনে বলতেছি। অংশগ্রহণ করতে পারবেন? তাহলে কি আসলে এটা সেই তাদের নিরপেক্ষতা ব্যাপার। থাকে? আমি ফর এক্সাম্পল কথা বলতেছি, এক্সাম্পল স্বরূপ বলতেছি, তারা তো আর ক্ষমতায় থেকে নির্বাচন করতেছে না, রাজনৈতিক দল গঠন করতেছে না, তো শুধু বিতর্ক তৈরি করতেছেন কেন? কারণ হচ্ছে আওয়ামী লীগের মতো ভিন্ন মত সহ্য করার ক্ষমতা আপনাদের মধ্যে নেই। যখন নাহিদ ইসলাম একটা বক্তব্য দিলেন, তখন চট্টগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডিরেক্টলি বললেন যে যেখানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি, সেখানে পেটানো হবে। এরকম অনেক নেতারা, তৃণমূল পর্যায়ের অনেক নেতারা এরকম পোস্ট দেওয়া শুরু করলেন। কেন? বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাদের সমালোচনা করলে কি পিটাইতে হবে, এরকম সব প্রকাশ্যে ঘোষণা দিতে হবে? আওয়ামী লীগের মতো যদি আপনাদের সাংগঠনিক স্ট্রাকচার বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলেন, আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে, ক্ষমতায়ও 3বারের মতো ক্ষমতায়ও ছিলেন, যখন ক্ষমতায় থাকাকালীন সময়ে ভিন্ন মতের প্রতি আপনারা কেমন সম্মান দেখিয়েছিলেন সেটা আমরা সবাই দেখেছি। ভিন্ন মতের বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর কেমন হামলা করা হয়েছিল সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকার সময়, সেগুলো দেখছি। এখন সামনের দিকেও কি একই কাজ হবে?
তো আমরা একটা কথা স্পষ্টত বলতে চাচ্ছি, একটা দল গঠন হয় নাই, দল গঠন হবে এরকম আলাপ হচ্ছে। এর আগ থেকে যেভাবে সেই দলের নেতা কর্মীদেরকে, সেই যারা সে সম্ভাব্য সেই দলে যোগ দিবে, সেই দল করবে, তাদেরকে নিয়ে যে ধরনের আপনারা কুরুচিপূর্ণ আচরণ শুরু করছেন, যেভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, তার মানে সামনের দিকে আপনার কোন ছোট রাজনৈতিক দলকে বা হচ্ছে কোন একটি দলকে, কোন একটি ভিন্ন মতকে সহ্য করার ন্যূনতম ইয়েই রাখেন না, ধৈর্য রাখেন না। আসলে হচ্ছে সাধুবাদ জানানো উচিত যে যারা রাজনৈতিক কথা আমরা যেটা বলি সেভাবে তো আসা উচিত, যে হচ্ছে ঠিক আছে, যে আপনারা রাজনৈতিক দল করেন, যদি রাজনৈতিক দলে করতে হয় তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে করেন, হ্যাঁ। কেউ যদি রাজনৈতিক দল করতে হয়, কোনো দলে যেতে হয়, ক্ষমতা ছেড়ে দিয়ে করবে, স্পষ্ট কথা। তো সেই জায়গায় কেন সমস্যা? সেই জায়গায় তো কোনো ভিন্ন মত নাই। তারপরে এইসব কিন্তু কথা কিন্তু বলতে আমরা বলতে যে হচ্ছে খবরটি জনমনে পাচ্ছি বিভ্রান্তি আব্দুল সৃষ্টি হান্নান করা মাসুদ, হচ্ছে। যে উপদেষ্টা যারা ছাত্রদের প্রতিনিধি বা গণঅভ্যুত্থানের প্রতিনিধি তো করছেন সরকারে, আহ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারা তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাদের এলাকায়। তো উপদেষ্টা পদে থেকে, সরকারের থেকে এই প্রস্তুতি নেওয়াটাও কি এ- এ- আহ, এ- এটা তো আমি জানি না, আপনি কিভাবে জানেন আমি তো জানি না, তাদের কাছ থেকে তো আমি শুনি নাই যে তারা নির্বাচন করবে, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নিজ এলাকায়, নিজ এলাকায় নির্বাচনের জন্য কোনো কাজ করতেছে। কই, আমি তো আসিফ মাহমুদকে দেখলাম যে কম্বল বিতরণ করতে গেছে হচ্ছে উত্তরবঙ্গে। উনি উত্তরবঙ্গে কে নির্বাচন করবে? উত্তরবঙ্গের ইয়াতে নাকি হচ্ছে অন্য কোথাও নির্বাচন করবে? উনি তো আমি দেখিনি এরকম কিছু যে নিজ এলাকায় গিয়ে ভাষণ দিচ্ছেন যে আমি নির্বাচন করব বা আমি নির্বাচন আসতে যাচ্ছি, আপনারা সবাই গোছান, বা এরকম কিছু করতেছে কিনা আপনাদের নজরে পড়ছে কিনা আমি জানি না, কিন্তু আমার নজরে তো পড়ে নাই, বা আমাকেও কখনো বলে নাই যে হচ্ছে আমরা নির্বাচন করব। আমি তো দেখছি শুধুমাত্র আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম। কেন, নাহিদ ইসলাম তো এখনো মনে হয় তার নিজের এলাকায় যাইও নাই। তার মানে এই কথাগুলো তো হচ্ছে জাস্ট হচ্ছে সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়া, যদি নির্বাচন করে, এরকম একটা ভয় পাওয়ার কথা আর কি। হুম। তো না, হচ্ছে আমি এই আসলে এটা ভয় একটু বলতে থেকে চাচ্ছি, ভয় পাওয়ার কি এত বিষয়, বেশি, মানে এটাই তো হবার কথা, যারা উপদেষ্টা মানে এই তো তত্ত্বাবধায়ক আমরা তো সরকার বা দেখতেছি, নির্দলীয় আমরা সরকার। তো দেখতেছি যে হচ্ছে তারা হুম। প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করছে, ভয় পাওয়া শুরু করছে যদি তারা নির্বাচন করে। কারণ আমাদেরকে তো হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক ব্যবস্থা এই দেশের মানুষ চাই। ঢাকা শহরে সেদিন 2 কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল। বিএনপি করে কতজন? জামাত করে কতজন? কই, 28শে অক্টোবর যখন হচ্ছে বিএনপির উপর হামলা পড়া হয়েছে, তখন ঢাকা শহরের 1 লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। আপনাদের এর বাইরেও বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা চাই, যে নতুন রাজনৈতিক ব্যবস্থা তারা মনে করে তারুণ্যের হাত ধরে আসবে। এবং জি, এই আব্দুল তারুণ্য হান্নান মাসুদ, যদি আপনার হচ্ছে কাছে এই একটু তরুণ সরাসরি একটা শক্তিটা প্রশ্ন যদি করি। হচ্ছে, এই তরুণ শক্তিটা যদি তাহলে একটা কি, তাহলে রাজনৈতিক কি? প্ল্যাটফর্ম তৈরি করে, আমি একটু বলি, হ্যাঁ, এই তরুণ আচ্ছা, শেষ করেন। শক্তিটা যদি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে, সেই প্ল্যাটফর্মে বিএনপি জামাতের বাইরে যে কয়েক কোটি মানুষ 5ই আগস্ট রাস্তায় ছিল, তারা যে এসে একসাথে হতে পারে, এই ভয়টা মূলত হচ্ছে সেই রাজনৈতিক দলটা পেয়ে বসেছে। কারণ তারা নিশ্চিত ছিল আওয়ামী লীগ চলে গেলে তারাই ক্ষমতায় যাবে। কিন্তু এখন যদি তারুণ্যের কোনো রাজনৈতিক শক্তি হয়, সেটা মালয়েশিয়ার মতো বা হচ্ছে সিঙ্গাপুরের মতো বা হচ্ছে তাইওয়ানের মতো, এই ধরনের একটা বিপ্লব আসতে পারে, এই ধরনের একটা গণজোয়ার সৃষ্টি হতে পারে তারুণ্যের রাজনৈতিক দলের প্রতি। এই ভয়টা তারা পাচ্ছে, কারণ মানুষের পালস তারা বুঝতে পারছে প্রতিটি জায়গায়। আপনি রাস্তায় ওই যে কয়েকটা ইয়া করলো, দেখলাম হচ্ছে পরিসংখ্যান করা হলো, আন্তর্জাতিক কয়েকটা পরিসংখ্যান দেখলাম যে হচ্ছে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করলে সেই দলের প্রতি মানুষের আস্থা আছে কোথাও 65%, কোথাও 40%, কোথাও 45%। এইভাবে একটা বড় অংশ মানুষ চাচ্ছে যে হচ্ছে আপনার ছাত্র রাজনৈতিক দল করলে সেই দলে যাবে। এই কিসের জরিপের ভয়টা কথা তাদের বলছেন? মধ্যে পেয়ে বসেছে। কিসের জরিপের কথা বলছেন মাসুদ হান্নান, একটু জেনে আমি রাখি। কয়েকটা জরিপ দেখলাম যে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংস্থা জরিপ করেছিল এই 1 মাস কি 1.5 মাস আগে। জি, আপনি একটু মাসুদ কামালের কাছে যাই, উনিও নানান সময় জরিপ পরিচালনা করে থাকেন। মাসুদ কামাল, আপনার কাছ থেকেও একটু শুনি যে আসলে কি বিএনপি ভয় পাচ্ছে, ছাত্রদের নির্বাচনের কোনো প্রস্তুতির খবর আপনি পাচ্ছেন কিনা? আপনি পরিস্থিতিটা একটু যদি আপনার ভাষায় বলেন। দেখেন, বাস্তবতা আসলে মানে আব্দুল হান্নান মাসুদ যেভাবে বললেন, এটা এই বাস্তবতা এই সময়ের বাস্তবতা না। নিজে বললেন না যে 5ই আগস্টের সময় ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ নেমে, 2 কোটি না হলে কিছু তো মানুষ, অনেক মানুষ নামছে। 2 কোটি মানুষ তো ঢাকা শহরে নাই। তবে ধরলাম অনেক লোক নামছে, প্রায় সবাই নামছে। ধরলাম যদি 1 কোটি মানুষও নামে, তার মধ্যে কয়জন বিএনপির? কথা একদম সত্য, কয়জন বিএনপির, কয়জন জামাতের? আওয়ামী লীগ তো নাই। তো খুবই কম সংখ্যক, কিন্তু সংখ্যা ওই কোটির তুলনায় খুবই সংখ্যায় কম। কিন্তু বাকি যারা আছে, যারা আওয়ামী লীগ, যারা বিএনপি না, যারা জামাত না, বাকি সবাই কি ছাত্র নেতৃত্বকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে চায়? 5ই আগস্ট কেন, 8ই আগস্ট পর্যন্ত কি ছাত্ররা একটা পলিটিক্যাল পার্টি করবে, করে তারা রাষ্ট্র পরিচালনা করবে? এ ধরনের কোনো প্রশ্ন এসেছিল? এ ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল? একদম না, একদম না।
ওনারা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য ওনারা মুখ্য ভূমিকা পালন করেছেন। সাধারণ মানুষ ছাত্রদেরকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নেমেছে, হাসিনাকে তাড়িয়েছে, বিষয়টা সেরকম না রে ভাই। কারণ তাদেরকে যে বসাবে, তারা তো পরীক্ষিত না। বলবেন যে আমরা হাসিনাকে নামানোর ক্ষেত্রে জীবনের ভয় করিনি, সত্য কথা, তারা জীবনের ভয় করেনি, আমি এটা স্বীকার করি। কিন্তু যে জীবনের ভয় না করে এখানে চলে আসবে আর একটা সরকারকে নামাবে, তারা যে দেশ চালানোর জন্য উপযুক্ত সেটা কিন্তু প্রমাণ হয় না। এটা সবসময় মনে রাখবেন যে যুদ্ধের যারা সৈনিক থাকে আর যারা সেনাপতি থাকে, দুটা কিন্তু দুই জিনিস, এটা বুঝতে হবে। ঘর যারা ভাঙে, ভবন যারা ভাঙে আর ভবন যারা গড়ে, তারা কিন্তু এক জিনিসটা, একটা বড় ভবন ভাঙার জন্য কিছু লোককে আপনি নিয়োগ করতে পারেন, ভবন তোমরা ভাঙো। সেখানে যদি আপনি নতুন একটা ভবন তৈরি করতে যান, তখন যারা ভেঙেছে তারা যদি বলে ভাই আমি ভেঙেছি, অথবা আমাকে ভবনটা বানাতে দেন, তাহলে কিন্তু ওই ভবন আর জীবনে হবে না। এটা মাথায় রাখতে হবে ভাই। কিন্তু দুটো দুই জিনিস। স্টুডেন্টরা যা পারে তারা তারা করেছে। এখন স্টুডেন্টরা যদি বলে, মনে করে যে ওই সময় সবাই আমাদের জন্য, আমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য আসছে, বিষয়টা সেরকম না। এটা বুঝতে হবে, এবং এটা বোঝার জন্য ওই সময় তারা বোঝে না, ওটা তারা এখন ক্যাশ করার চেষ্টা করছে। আর একটা কথা আমি বলি, শুনেন, এই আন্দোলনটা কিন্তু 36 দিনের আন্দোলন না রে ভাই, এটা আপনাকে বুঝতে হবে। ওনারা মন খারাপ করতে পারেন, বাট রিয়েলিটিতে বুঝতে হবে। আপনি ভাত রান্না করা দেখছেন? ভাত রান্না করা, আমি বললাম আমি ভাত রান্না করে দিচ্ছি, চাউল পানিতে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম। আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন না তোমার ভাত তো হয় না, ভাত হচ্ছে না কেন, সঙ্গে সঙ্গে ভাত হবে না। এই ভাত হইতে মিনিট 15 সময় লাগবে ভাই। যখন ভাতটা ফুটে আসবে তখন আপনাকে আমি বললাম ভাই তুমি একটু মারটা গালো, আমি একটু আসতেছি। আপনি মার গেলে যদি বলেন যে ভাতটা আমি বানাইছি, আমি রান্না করছি, তাও কিন্তু হবে না। এই চাল ধোয়া থেকে শুরু করে মার গালানো পর্যন্ত এই পুরো সময়টা মিলেই কিন্তু ভাত রান্না হয়েছে। প্রত্যেকটা মুহূর্তের আলাদা আলাদা মূল্য আছে। মাঝখানে একটা জিনিস আপনি যদি বাদ দেন, ওই ভাত খাওয়া যাবে না। আপনি তো বলেন চাল ধোয়া দরকার নাই, ময়লা চাল দেবো, ওটা ভাত খাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। এখন ওনারা মার গেলেছেন, কোনো সন্দেহ নাই, শেষ মুহূর্তে ওনারা ছিলেন, ওনারা নেতৃত্বে ওই সময়টা ছিলেন। এই ওনাদের এইটাকে মানুষ আসতো না। মানুষ দীর্ঘদিনের বঞ্চনার কারণে আসছে, নিজের অন্তর্গত ক্ষোভের কারণে আসছে। সেই সময় ক্ষোভের কারণে এসে দেখেছে যে ওনারা সামনে আছেন, ওনাদের নেতৃত্বে আন্দোলন করেছে, কোনো সমস্যা নাই। ওনাদের মূল নেতা কে ছিল বলেন? মূল নেতা কি নাহিদ ইসলাম ছিল? নো। সমন্বয়ক একজন ছিল? নো। সারা দেশের সমন্বয়ক ছিল। মারা গেছে কি? ঢাকা ইউনিভার্সিটির কয়জন মারা গেছে বলেন আপনি? নেতৃত্ব তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে। আমার কাছে একাধিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে আমরা কি পেলাম, বলছে কথা, আমরা তার প্রতিফলন দেখছি। ওনাদের রূপায়ণ টাওয়ারের সামনে সে মারামারি হচ্ছে, যারা মারামারি করছে, যারা মারামারি হচ্ছে, যারা আহত হচ্ছে, আহতদের প্রেস ব্রিফিং গুলো শুনে দেখেন তারা কি বলে। তারা আন্দোলনে ছিল, তারা বলেছে যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি, তারা আন্দোলন করে, তারা কি পেল? এই বিষয়গুলো কিন্তু আসে। এখন তো এটা দখল করে নিছে কয়েকজন, তারা এটা করছে। নো, এই সমন্বয় যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়জন আহত হয়েছে? আহত হওয়া কিন্তু কোনো মাপকাঠি না, নিহত হওয়া মাপকাঠি না। আমি কিন্তু এটা বলছি না, এটা অত সরলীকৃত ভাবে দেখলে হবে না। বাট আমার বক্তব্যটা হলো কি, এটা একটা সামগ্রিক আন্দোলন, একটা সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনের একক কোনো নেতা ছিলেন না, সারা দেশের মানুষ একসাথে। আজকে আবার ডাকুক হবে না, হবে না কেন জানেন? তখন একটা কমন ভিলেন ছিল, সে কমন ভিলেনটা কি? শেখ হাসিনা। ওই কমন ভিলেন আর এখন আপনি খুঁজে বের করতে পারবেন না, যে কোনো এখন হবে না। আমি তো ওনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন, করেন, ইলেকশন করেন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেন, ইলেকশনের রেজাল্ট হাতে পান, আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন। বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছি, কাজে আমরা জানি ইলেকশন জিনিসটা কি। আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন, এটা ঠিক না। আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। আমি স্টুডেন্টদেরকে বলছি, আমি আব্দুল রানা মাসুদকে বলছি, ওনার এই বক্তব্য থেকে আমি বলছি, আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। বিএনপি খারাপ, জামাত খারাপ। আজকে দেখলাম মাহফুজ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই দেশে। তারপরে বললো যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারা এই দেশে থাকতে পারবে না, আর কেউ থাকতে পারবেন না। মাহফুজ আলম বলছে বাংলাদেশ পন্থী কে? কে বাংলাদেশ পন্থী নয় বলেন? আমি যদি বাংলাদেশ পন্থী এই শব্দটাকে ধরি,
তাহলে বাংলাদেশের জন্মের সময় যে বিরোধিতা করেছে একমাত্র সেই বাংলাদেশপন্থী না, ছিল জামাত ইসলাম, আর সবাই বাংলাদেশপন্থী। হঠাৎ করে উনি কোন বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থীরা একমাত্র দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবে না? বাকিগুলো কি করবেন? বঙ্গোপসাগরে ফেলাই দেবেন? পারবেন ফেলাইতে? ওই জোর আছে আপনার? আপনার সঙ্গে কয়জন আছে ভাই? এত সহজ না দুনিয়াটা, এত সহজ না। আমি একটু এই যত প্রশ্নটা একটু সহজে আব্দুল উপদেশ হান্নান মাসুদের করেছেন। কাছ থেকে উত্তরটা নিব। মাসুদ কামাল, আপনি যে প্রশ্নটা করছেন, আমি একটু আব্দুল হান্নান মাসুদের কাছ থেকে নেই উত্তরটা। আব্দুল নেন, হান্নান মাসুদ বলবেন। নেন, নেন। না, আমরা জানি সহজ না, কঠিন। কারণ দীর্ঘ সময় ধরে সেই আপনার স্বাধীন বাংলাদেশের পর থেকে যে রাজনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে, সেটা সাফ করা খুবই কঠিন। সেই যে ময়লা, সেই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে, সেই রাস্তার পাশ দিয়ে হাঁটতে গিয়ে, আমরা সেখান থেকে আলাদা হতে গিয়ে আমাদের গায়েও যে কাদা লাগছে না, আমরা তা বলছি না। হাঁটতে গিয়ে জুতা থেকে আমার কাদা এসে আমাদের গায়ে লাগছে, হাঁটতে গিয়ে আশপাশ থেকে কাদা এসে আমাদের গায়ে লাগছে। কিন্তু তাই বলে যে আমরা এই কাদা নিয়ে হাঁটবো, সেটা না। আমরা এই কাদা পরিষ্কার করে নতুন পথ তৈরি করব। সেই পথ তৈরি করা অবশ্যই কঠিন না। পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা তৈরি করা যেমন কঠিন, তার চাইতে বড় কঠিন পথে আমরা হাঁটছি। আমরা জানি যে হচ্ছে আপনারা আমাদেরকে প্রথম আমাদেরকে যে অবস্থা, আমাদেরকে অনেক ধরনের লোভ দেখানো হচ্ছে, অনেক ধরনের দেখানো হচ্ছে যে আসলে এটা পাবা ওটা পাবা, এরকম অনেক কিছুই। এমনকি আমাদের বিভিন্ন থানা পর্যায়ে যারা হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের করে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে। আমরা জানি এটা সহজ না, এটা কঠিন। কিন্তু সেই কঠিন পথে আমরা পাড়ি দিচ্ছি। যেদিন 2রা আগস্ট বিকাল বেলা যখন হচ্ছে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি, তখন বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী এবং হচ্ছে একটি রাজনৈতিক দলের পন্থী বুদ্ধিজীবী, উনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন, তোমরা অসহযোগ আন্দোলন ডাক দেওয়ার কে? এটা কি মামা বাড়ির মোয়া পাইছো? তোমরা কি অমুক নেতা হইছো যে অসহযোগ আন্দোলন ডাক দিবা? আমাদেরকে তো একবার জিজ্ঞাসা করবা। আমাদেরকে জোর করে আমার যে সেই ভিডিওটা, যে লাইভটা করেছে, লাইভ কি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা ওয়ান কাইন্ড অফ সাব প্রয়োগ করে আমাকে 1 ঘন্টার জন্য হচ্ছে আমাদেরকে এটাকে অনলিমি করানো হয়েছিল। 1 ঘন্টা পরে কোনো মতে নিজেদেরকে গুছিয়ে নিয়ে যা মরবো বাঁচবো, ঠিক আছে, যা হওয়ার হবে, এটা আমরা দিয়ে রাখবো, ছেড়ে দিয়েছিলাম আবার। এবং সেই 2রা আগস্ট আমাদের কাছে এটাকে মানে হচ্ছে এই যে যারা এটাকে খুব একটা অনেক বেশি কঠিন মনে করে, তারা তখনও কঠিন মনে করতেছিল এটা হচ্ছে না। অসহযোগ আন্দোলন আমরা ঘোষণা দিয়েছিলাম, তখন সফল হয় নাই, তোমরা ঘোষণা দিলে তো সফল হবে না, হুদাই আন্দোলনটাকে তোমরা ভিন্ন পথে নিয়ে যাচ্ছ। আমি জাস্ট সেই কথাটা বলছি যে হচ্ছে আমরা জেনে বুঝে কঠিন পথে আসছি। বাংলাদেশের মানুষ শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছে তা না। ওই যে কারওয়ান বাজারের রাস্তার ধারে ভ্যানওয়ালা, সে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ না। তার ক্ষুব্ধতা ছিল ছাত্রলীগের কিংবা যুবলীগের যে প্রতিদিন তার কাছ থেকে 100 টাকা করে চাঁদা নিয়ে যেত, তার উপর। সে সেই ক্ষোভ থেকে রাস্তায় নেমেছে। আপনাকে বুঝতে হবে তো সেই ক্ষোভটা এখন কোথাও কোথাও নদীর ঘাটে। বিএনপির উপর, আম- কোথাও কোথাও বৈষম্য বিরোধী আ- ছাত্র আন্দোলনের আমি নেতা একটু বা আমি একটু সমন্বয়কদের উপর। শেষ করি, আমাকে একটু বলতে দিন। সেটা তো আপনি বলছেন যে বিএনপির উপর কোথাও বলবেন। কোথাও বৈষম্য ছাত্র আন্দোলনের উপর। তো হচ্ছে কোন একটা মানে হচ্ছে কোন একটা বাস স্ট্যান্ডে বাসের হেল্পার মালিকরা এখনো চাঁদা দিচ্ছে। তখন তারা একটা দলের উপর ক্ষুব্ধ ছিল, সেই কারণে তারা রাস্তায় নেমেছে, এখনো তারা রাস্তায় নামবে। হয়তো সঠিক নেতৃত্বের অপেক্ষা করেছিল। নেতৃত্ব পেলে মানুষ যখন কোন নেতৃত্বের উপর ভরসা রাখতে পারে যে অমুক নেতৃত্বের মাধ্যমে আমি মুক্তি পেতে পারবো, তখন তার পিছনে মানুষ এসে দাঁড়ায়। সঠিক নেতৃত্বের জন্য সবাই আহ্বান করেছে, 16 বছর ধরে আহ্বান করেছে এই দেশের মানুষ রাস্তায় নেমে আসেন। কত মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু যখন কোন নেতৃত্বের উপর মানুষের একটা ভরসা পেয়েছে, আস্থা পেয়েছে, সেই নেতৃত্বের ডাকে মানুষ নেমে এসেছে। এখনো রাস্তায় অনেক কয়েকজনের সাথে কথা বলি, অনেকেই বলে যে ভাই আমরা পেশাজীবী মানুষ, কাজ করে খাই, আপনারা যদি আর কোনোদিন যদি দেশের জন্য প্রয়োজন পড়ে আপনাদের উপর আস্থা রাখি, আপনারা ডাক দিলে আবার নেমে যাবো, সমস্যা নেই। তো সেটা কি সংখ্যক নামবে সেটা আমি বলছি না যে সে 5ই আগস্টের মতো নামবে। কিন্তু আমি বলছি নেতৃত্বের জায়গাটা একটা তৈরি হয়েছে, বিকল্প নেতৃত্ব। 16 বছর ধরে যে নেতৃত্বে মানুষ আস্থা পায় নাই, নতুন নেতৃত্বে মানুষ আস্থা করছে। কথা হচ্ছে যে হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার, মাসুদ ভাই কয়েকটি কথা বলেন যে রাষ্ট্র পরিচালনা আপনারা কতদিন করেছেন, মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে? আসলেই তো বেগম জিয়া কতদিন রাষ্ট্র পরিচালনা করেছিল? বেগম জিয়াকে কেন সেই দিন 1991 সালে এনারা ক্ষমতায় বসিয়ে দিয়েছিল?
কারণ তার নেতৃত্বের উপরে দেশের মানুষের শুধুমাত্র বেগম জিয়ার নেতৃত্বের উপর আস্থা ছিল। তখন 1991 সালে বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে তার তো একটা প্রার্থী দেওয়ার পারিবারিক জন্য ঐতিহ্য প্রার্থী রাজনীতির দেওয়ার ছিল। জন্য লোকও পাচ্ছিল জিয়াউর না। রহমানের স্ত্রী তিনি। এখন এখন যদি হচ্ছে, এখন এই সময় এসে ছাত্ররা, অন্তত এই উপদেষ্টা পরিষদে ছাত্ররা, যে ছাত্ররা অভ্যুত্থানের প্রতি নিজের ক্ষমতা আছে, তারা যেভাবে গ্রহণযোগ্য আকারে এবং মানুষের কাছে পজিটিভ ভাইব নিয়ে তারা তাদের মন্ত্রণালয় চালাচ্ছে, মানুষের আস্থা অলরেডি তৈরি হয়েছে। মানুষ এখনো দেখেন এই উপদেষ্টা পরিষদে ভরসা রাখে কার উপর? ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের উপর। আপনারা এই জায়গায় এসে, আমি জাস্ট একটা কথাই বলবো, আস্থার জায়গাও তৈরি হয়েছে, ক্ষোভের জায়গাও আছে, এবং মানুষ নতুনের স্বপ্ন দেখে। পুরাতন বস্তা পচা সেই রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকেও কলুষিত করছে। আমরা একেবারে পুত পবিত্র সেটা বলছি না, তবে আমরা সেটা ঝেড়ে আমাদেরকে আপনাদের আশপাশের যে রাজনৈতিক ব্যবস্থা, এতদিনের দুর্গন্ধ ময়লাযুক্ত রাজনৈতিক ব্যবস্থা, সেই পথে হাঁটতে গিয়ে আমাদের গায়েও কাদা লাগছে। কিন্তু আমরা সেই কাদা পরিষ্কার করে আমরা নতুন পথ তৈরি করার স্বপ্ন দেখছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাচ্ছি। সেটার উপরও কিন্তু মানুষ সেই আস্থা কাদাটা রাখবে। লাগছে কেন যখন সেটি হচ্ছে একটু প্রশ্ন করতে চাই। সেই কাদা, বস্তা পচতে সেই কাদাটা অনেকদিন হচ্ছে সময় আপনার লেগেছে, আপনাদের চারপাশে, অল্প সময়ে আপনারা আপনার পড়ছেন কিনা? চারপাশে যখন সব বস্তা পচা রাজনৈতিক ব্যবস্থাই আছে, তখন আপনি সেই রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে রাজনীতি করতে গেলে তারা তো আপনাদেরকে কাদা নিক্ষেপ করবে বিভিন্ন জায়গায়। যেমন ধরুন হচ্ছে তেজগাঁও কলেজে আমি গিয়েছিলাম অভ্যুত্থানের 3 মাস পরে। সেখানে আমাদের একটা প্রোগ্রামে আমাদের মাইক অফ করে দিয়েছিল ছাত্র দলের বিভিন্ন পদে, মানে প্রার্থী যারা ছাত্রদল, যারা স্টুডেন্টরা বসে মুভিতে পরিচয় দিয়ে এসে, তারপর তাদের সকলকে চিহ্নিত করা হয়েছে যে এরা সবাই ছাত্রদলের একটা পোস্টেড। আমি পটুয়াখালী গেছিলাম, পটুয়াখালী যাওয়ার পথে গাড়ি, আমার গাড়ি আটকেছিল সেখানে, আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় যেমন লিস্টেড স্বেচ্ছাসেবক দলের উপজেলা সেক্রেটারি এসে গাড়ি আটকিয়ে যাচ্ছে, যেতে দিবে না পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে। এরকম তো হচ্ছে, তারাও সেখানে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র নামক পরিচয় দিয়ে আটকিয়েছিল, সেই ভিডিওটা আছে আপনাদের কাছে, মানে নিউজ মিডিয়াতে আছে পুরোপুরি কি হয়েছে। সো এই কাজটা খুব ভালোভাবেই হচ্ছে। জি, 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 নিশ্চয়ই। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে যে প্রশ্ন ছিল, বাংলাদেশপন্থী বলতে কি বুঝাচ্ছেন আপনারা, মানে মাহফুজ বাংলাদেশ আলম কি বুঝাচ্ছেন? বাংলাদেশ পন্থী বলতে বাংলাদেশে এখানে যারা হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছে, মূলত আওয়ামী লীগের বিরুদ্ধেই এই কথাটা বলা হয়েছে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, এটা আমাদের একটা এজেন্ডা, আমরা এটা করতে দিব না, আমরা এটার জন্য লড়াই করব, সংগ্রাম করব। কারণ গণহত্যাকারী কোনো দল রাজনীতি করতে পারবে না। যেমন 1975-এর পরে বা 74-এ দুর্ভিক্ষ হলো, 72 থেকে 75-এ বাকশাল কায়েম করলো, একদলীয় শাসন কায়েম করলো, তারপরে 72 থেকে 75-এ হাজার হাজার মানুষকে হত্যা করলো রক্ষী বাহিনী গঠন করে, সেই আওয়ামী লীগকে আবার 81-তে এসে যখন হচ্ছে রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছিল 79 এসে, সেই সেই অনুমতি দেয়া, সেই অনুমতি প্রধানটাই পরবর্তীতে 2024-এর এই গণহত্যার মানে জন্য কারণ। 71-এর গণহত্যার আমরা জন্য মনে করি, সমস্যা নাই, এই এই আমি পরের মনে করি, গণহত্যাতে সমস্যা আছে। আমি একটু কথা বলছি, আমি বলছি 72 থেকে 75-এর দুঃশাসন এবং বাকশাল কায়েমের পর একদলীয় শাসনের পরে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণনা করে, রাজনৈতিক দল হিসেবে চিন্তা করে, তাকে আবার বাংলাদেশের মাটিতে অপরাজনীতি করার সুযোগ দেওয়ার কারণেই 2024 সালে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা মনে করি এবং বিশ্বাস করি 2024-এর এই ঘটনার পর আবার যদি আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হয়, আমাদের 2-3 প্রজন্ম পরে আওয়ামী লীগ আবার 10,000 মানুষকে হত্যা করবে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতায় থাকার জন্য। কিন্তু আব্দুল হান্নান সুতরাং মাসুদ, আমাকে একটু প্রশ্ন আওয়ামী করতে লীগের দেন, আমার প্রশ্নগুলো একটু নেন। আব্দুল হান্নান মাসুদ, আমি যে প্রশ্নটি করতে চাই যে মানে 71-এর গণহত্যায় সমস্যা নাই, 24-এর গণহত্যায় বা 72-এর, তখন সেটাতে সমস্যা আছে। প্রত্যেকটা গণহত্যাই সমস্যা, তাদেরকে গণহত্যার সুযোগ দেওয়া হচ্ছে, বারবার আপনি কি তাদেরকে মানে রাজনৈতিক জামাতকে পুনর্বাসিত নিয়ে আপনাদের করা আপত্তি হচ্ছে। আছে তাহলে? আমরা জামাতের রাজনীতিতে, আমরা যখন হচ্ছে এই তরুণ প্রজন্ম, আমরা যখন জামাতের রাজনীতি দেখেছি, শিবিরের রাজনীতি দেখেছি, এবং তাদের নেতাদেরকে আপনার ফাঁসিও দিয়েছেন বিভিন্ন ভাবে, কিন্তু আমরা সেই বিচারগুলোকে আমরা কখনো সুষ্ঠু বিচার হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি। আমরা দেখেছি যে হচ্ছে কিভাবে শাহবাগে একটা মব জাস্টিস করা হয়েছে। আমাদেরকে ইতিহাস থেকে বলা হয়, ইতিহাস, বিভিন্ন ধরনের ইতিহাস আমরা পড়ছি, আমরা কোনো যৌক্তিক ব্যাখ্যা পাইনি। আমরা দেখছি জামাতকে কিসের রাজনৈতিকভাবে যৌক্তিক নিষিদ্ধ করা ব্যাখ্যা হয়েছে, পান কিন্তু নাই? মানে জামাতের কোনো 71-এর গণহত্যার নেতাদেরকে, সাথে জামাতের সংশ্লিষ্টতার যৌক্তিক ব্যাখ্যা পান নাই, নাকি অন্য কিছু? জামাতের জামাতের কোন নেতাদেরকে তখন হচ্ছে 72-এ যখন হচ্ছে আপনার রাজাকার, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধের যে আইন হয়েছে, সেই আইনের তালিকায় জামাতের নেতাদের নাম ছিল না, তাদেরকে পরবর্তীতে এনে আবার হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা মনে করি
জামাত যদি গণহত্যার সাথে জড়িত হতো, তাহলে সে তখনই জামাতকে নিষিদ্ধ করে পরে জামাতের নেতাদেরই তখন ফাঁসি হয়ে যেত, বিচার হতো। কিন্তু সেটা হয়নি। আমরা এখন এই পর্যায়ে এসে জামাতকে আমরা দেখেছি, জামাত আচ্ছা, শিবিরকে আমরা আপনি দেখেছি মনে করছেন তার মানে চব্বিশের আপনারা গণ মনে করেন না অভ্যুত্থানে। একাত্তরে জামাত গণহত্যার সাথে জড়িত ছিল? আমরা সেটা বলি নাই যে আমরা মনে করি না। আমরা এখানে কোনো ধরনের অবস্থানে যেতে পারছি না, কারণ আমাদেরকে সঠিক ইতিহাস আমাদেরকে, এই প্রজন্মকে আমাদেরকে দেয়া হয়নি। আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাচ্ছি, যে আমাদের আগের এরকম প্রজন্মের কিছু মাসুদ নয়। কামাল আছেন, মাসুদ কামাল একটু বলবেন, তখনও এবং পত্রপত্রিকা ছিল। জনাব মাসুদ কামাল তখনও পত্রপত্রিকা ছিল, এই আলোচনা খুব সংক্ষেপে সাম আপ করবো যে তখনও পত্রপত্রিকা ছিল, তখনও মানে এখনো যেমন খবর এসেছে, তখন হয়তো এত ডিজিটালি খবর আসতো না, কিন্তু খবর আপনারা জানতেন, জেনেছেন। আহ, সেই প্রসঙ্গে কি একটু বলবেন? এই বিষয়টি নিয়ে সন্দেহ ওনারা স্পষ্ট, নতুন প্রজন্মের কাছে ইতিহাস স্পষ্ট না। শুনেন, 71 সালে এই দেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার প্রধানতম সহযোগী ছিল জামাতে ইসলাম। এবং জামাতে ইসলামের ছাত্র সংগঠন যারা ছিল, তারা অফিসিয়ালি রাজাকার বাহিনী গঠন করেছিল এবং রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তারা সরকারের কাছ থেকে নিয়মিত ভাতা পেত। এই রাজাকার বাহিনীর কাজ ছিল গণহত্যায় অংশ নেওয়া এবং গণহত্যাকারী পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা। এটা হলো রিয়েলিটি। যাদের বিচার হয়েছে গণহত্যার যে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক মানবতা বিরোধী যে ট্রাইব্যুনালে, সেই বিচার প্রক্রিয়া নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মানের হয়েছে কি হয় নাই, এই প্রশ্নগুলো আছে। এবং এই প্রশ্নগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো তা আমি মনে করি না। এবং সেখানে বিচার সব ঠিকঠাক মতো হয়েছে, কিছু জায়গায় হয়নি, এগুলিও কিন্তু প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো আমি ইগনোর করতে চাই না। শাহবাগ আন্দোলন, আমি প্রত্যেকটা প্রসঙ্গই অল্প অল্প করে বলছি। শাহবাগের যে আন্দোলনটা, শাহবাগের আন্দোলনটা কি ছিল? কেউ কি স্মরণ করতে পারবে শাহবাগের আন্দোলনটা ছিলটা কি? শাহবাগের আন্দোলন, ওখানে অনেক হুজুগ ছিল, কোনো সন্দেহ নেই। আন্দোলনটা কেন ছিল মনে আছে কিনা যায় না, আমি আবার একটু মনে করে দিই। আব্দুল হান্নান মাসুদ বলেন না ওনাদেরকে ইতিহাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। হ্যাঁ, আসলেই বিভ্রান্ত করা হয়েছে। ওনারা যা ইতিহাসটা বলেন সেটা হলো এক ধরনের ইতিহাস। আমি আপনাকে বলি, বাংলাদেশের ইতিহাস অভ্যুত্থান থেকে শুরু করে যেমন ধরি, বাংলাদেশের ইতিহাস অনেক ধরনের ইতিহাস আছে। একটা ইতিহাস লিখেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। তাদের ইতিহাস পড়লে আপনার কাছে তারা বোঝানোর চেষ্টা করবে এই দেশটা একজন মাত্র লোক পুরা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, হলো শেখ মুজিব। উনি একা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছে, আর বাদ বাকি সবাই দুধ ভাত ছিল। এটা হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ এভাবেই বলে। এসকে সিনহা তার মন্তব্য বলেছিলেন, এই দেশটা একক কোনো ব্যক্তি স্বাধীন করে নাই, এই দেশটা এই দেশের জনগণ স্বাধীন করেছে। এই বলার অপরাধে তাদের ঘাট থেকে ঘাট ধরে বাইক করে দেওয়া ছিল দেশটিকে। এটা কিন্তু মূল কারণ ছিল, অন্য কারণগুলি বোগাস, এটি মূল কারণ। যাই হোক, এটা হলো আওয়ামী লীগের ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ আছে, সেটা হলো বামপন্থীদের ন্যারেটিভ। বামপন্থীরা কিন্তু এই যুদ্ধের সঙ্গে প্রথমের দিকে বামপন্থীর মধ্যে আবার দুইটা ভাগ ছিল, একটা হলো রাশিয়াপন্থী আর একটা হলো চীনপন্থী। চীনপন্থীরা বলতো এটা নাকি দুই কুকুরের কামড়া কামড়ি। এবং সেই লাইনে কিন্তু মৌলানা ভাসানীও ছিল। মৌলানা ভাসানী কিন্তু স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, মৌলানা ভাসানীর দলও ছিল না, বাট মুজাফফর ছিল। এগুলো রিয়েলিটি ভাই। আমরা তো তখন এই স্বাধীনতার ইতিহাসগুলো পড়েন আপনারা, অনেকগুলি বই আছে, কিন্তু অনেক ধরনের বই আছে। কিছু বই বামপন্থীরা লিখছে, কিছু বই আওয়ামী পন্থীরা লিখছে, কিছু বই বিএনপি পন্থীরা লিখছে। বিএনপি পন্থীর ইতিহাস পড়লে মনে হবে কি এই যুদ্ধটা বেসিক্যালি জিয়াউর রহমান করছে, জিয়াউর রহমানই সেই যুদ্ধটা করছে, তারপরে এগুলি হয়েছে, এরকম মনে হবে আপনাদের। বামপন্থীদের মধ্যে একাধিক ভাগ আছে। তো এই সবগুলি ভাগের ইতিহাসের মধ্যে আপনি সবগুলি পড়তে হবে আপনাকে। না পড়লে আপনি প্রকৃত সত্যটা এত বছর পরে বুঝতে পারবেন না। আরেকটা কথা বলি, ইতিহাস হলো অনেকটা পুকুরের মতো। পুকুরের মতো কেমন? আপনি যদি বাড়িতে একটা পুকুর খনন করেন, আপনি কিন্তু 15-20 দিন ওই পুকুরে গোসলও করতে পারবেন না, ওই পুকুরের পানি খাইতেও পারবেন না। ওই পানিটা থাকবে ঘোলা। ওই পানিটাকে থিতিয়ে থিতিয়ে পড়তে দিতে হবে। যখন ওই পরিষ্কার পানিটা হবে তখন আপনি এই পানিটা ব্যবহার করতে পারবেন। ইতিহাসও সেরকম। এত বড় একটা গণযুদ্ধের ইতিহাস আপনি 50 বছরের মাধ্যমে সঠিকটা পেয়ে যাবেন তা না। এর জন্য আপনাকে আরো 50 বছর অপেক্ষা করতে হবে। কিছু আবর্জনা থিতিয়ে নিচে পড়বে, তারপরে আপনি পরিষ্কার ইতিহাসটা পাবেন। আমি এই ছাত্রদেরকে অনুরোধ করব, ওই ফরহাদ মাঝার টাইপের ইতিহাস না পড়া, দয়া করে
কোনো ইতিহাসই পড়ার দরকার নেই। আপনি দয়া করে একটু কষ্ট করে, স্বাধীনতার দলিল পত্র আছে আমাদের অনেকগুলি খণ্ডে, বিশাল বিশাল দলিল পত্রগুলো পড়েন ভাই। ইতিহাস নিজেরাই তৈরি করে নিতে পারবেন। কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, কি হয়েছে বুঝতে পারবেন। ওই কিছু বিভ্রান্ত লোকের ইতিহাস পড়ে কোনো লাভ নাই। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের ইদানিংকার কিছু কিছু মানে আপনার সুযোগপ্রাপ্ত বুদ্ধিজীবী যারা, যাদেরকে মাস্টার মাইন্ড বলে প্রচার করা হয়, এরা বেসিক্যালি এক বইয়ের পাঠক, ওই একটা লাইনের ইতিহাস পড়েছেন। এটা হলো আমার অবজারভেশন ভাই। আমি তো টুকটাক পড়াশোনা করেছি, বেশি পড়ছি এই দাবি করি না, কিন্তু টুকটাক তো পড়ছি রে ভাই, কিছু কিছু তো বলতে পারি। তো এইটা আমি যেটা বললাম এটা হলো নাটনশীল, সংক্ষেপে আমি বললাম। কাজেই এক বইয়ের পাঠক হয়েন না, অনেকগুলি বই পড়েন, বুঝতে পারবেন কোথায় কেমন কেন কি হয়েছে। এই হলো গিয়ে মূল কথা। যাও, এখন এইটা ওনারা চাচ্ছেন, কিন্তু আমার কথাটা কিন্তু অন্য জায়গায়। আমি যে কথাটা বলেছিলাম, মাহফুজ আলম যে বলতেছেন যে কেবল বাংলাদেশ পন্থীরাই এদেশে থাকবেন, তাহলে উনাদের বিবেচনায় বাংলাদেশ পন্থী নয় কে? আওয়ামী লীগের লোকজন। তো আওয়ামী লীগের সমস্ত লোকজনকে আপনি এই দেশ থেকে বের করে দিবেন কিভাবে ভাই? আমার এটা একটু বুঝান। আপনি কেমনে করে দেশ থেকে বের করে দিবেন? বের করে কোথায় পাঠাবেন? এদেরকে আপনি কোথায় পাঠা, আমি ধরে নিচ্ছি ওই লোকগুলি খারাপ, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, এই খারাপ লোকগুলিকে আপনি কোথায় পাঠাবেন? তাহলে কি দেশটার পুরো অর্ধেক জুড়ে আপনি জেলখানা বানাবেন? বানান, খাওয়াইতে পারবেন এতগুলো লোককে? আপনার সে এবিলিটি আছে? নাই তো রে ভাই। তাহলে এই কথা বলেন কেন যেটা আপনি করতে পারবেন না? এই সমস্ত ইউটোপীয় চিন্তা নিয়ে যদি আপনারা এখনই এত কথা বলেন, এক সময় তো আর কয়েক মাস পরে তো আপনি ভোটের জন্য জনগণের কাছে যাবেন, যাবেন না? জনগণ তো বলবে ভাই এই কথাগুলো তোমরা কেন বলছো? জি। ভোট বড় মারাত্মক জিনিস। আপনি কিন্তু ভোটের জন্য যখন যাবেন, জনগণ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। মানুষকে বোকা মনে করেন না, এদেশের মানুষ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে আপনাকে। তখন কি জবাব দিবেন? তারা যখন বলবে আমার চাচাতো ভাই তো আওয়ামী লীগ করে, তুমি তো তারা বাংলাদেশ পন্থী না বললা, তুমি তারা এমনি কই পাঠাবো? ওই চাচাতো ভাইয়ের ছেলের কাছে আমি আবার মেয়ে বিয়ে দিছি, তাহলে আমার ওই বিয়ের আমি কই পাঠাবো? আমার মেয়ে কি দেশে থাকবে, নাকি মেয়ের জামাই থাকবে না? কে থাকবে? ভাই দেশটাকে বিভক্ত করেন না। এই জি। আমি আবেদনটা আমি আমি। আপনার মাসুদ কামাল এই এই পোর্শনটা নিয়ে আমি একটু আসতে চাইবো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। মাসুদ হানান এই বিষয়টি অনেকবার বলেছেন, মাহফুজ আলম বললেন আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবেন না। আমি এই প্রসঙ্গটা নিয়ে জানবো, বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ করছেন, আমি বলছিলাম বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে, সেই প্রসঙ্গটি নিয়েও আরেকটু ছোট করে কথা বলবার চেষ্টা করব। কিন্তু আমি একটু আমার দর্শকদের কিছু মতামত, কিছু মন্তব্য আমি একটু পড়ে শোনাতে চাই। জাহাঙ্গীর এ.কে.এম, বাঘের পিঠে সওয়ার হয়েছে কিন্তু নামবে কিভাবে, লাফ দিয়ে নামতে গেলেই বাঘের পেটে ঢোকার আশঙ্কা, এই জন্যই আবোল তাবোল কথা বেরিয়ে আসে। হাসান রহমান খান, সিনিয়র সাংবাদিকরা অভিজ্ঞ বড় রাজনৈতিক দলের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সংঘাত, সংঘর্ষ বিশ্লেষণ করার বদলে তরুণরা যারা রাজনীতির মাঠে আসতে চায় তাদের নিয়ে বিশ্লেষণে খুব ব্যস্ত। ভাইয়ের ব্যাখ্যা নেপথ্যে কি? হাবিবা লিখছেন এরা 71 মানে না, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, এই ক্ষমতা কে দিয়েছে? মাহমুদুল করিম, জীবন ধারণ দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। রামেন সমাদ্দার, মাসুদ সাহেবের কাছে প্রশ্ন, আপনারা কি আন্দোলনের সময় বলেছিলেন যে আপনারা রাজনৈতিক দল করবেন, সরকার পতন করবেন? আহ উম, আমাদের চিরশত্রু পাকিস্তানের সাথে এত মাখামাখি কেন? মাসুদ কি বলবেন? হাবিবা লিখছেন ছাত্রদের দল গঠন করবা ভালো, জনগণের অর্থ দিয়ে সরকারের টাকা দিয়ে দল করবে, জনগণ এইটা কেন মানবে? এরা দল গঠন করার টাকা কোথায় পায়? মোহাম্মদ লিটন বলছেন মাসুদ কামাল ভাইয়ের সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বলুন, আপনাকে ধন্যবাদ। তার সাথে শারমিন চৌধুরীকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। হেল্পলেস পিপল চর ফ্যাশন তিনি লিখছেন নির্বাচন চাইলে সমস্যা, নিরপেক্ষ সরকার চাইলে সমস্যা, আরাম শুধু নির্বাচন ছাড়া গদিতে বসে থাকা। আসলে অনেক অনেক মন্তব্য, আমি হয়তো আরো কয়েকটা পর আরেকটু পরে পড়বার চেষ্টা করব। আব্দুল হান্নান মাসুদ, আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করতে দেবেন না, কিন্তু ওই মাসুদ কামাল যেটি বলছেন, আওয়ামী লীগ এতদিনে আপনি সেই 72-এর ইতিহাস থেকে বলছিলেন, কিন্তু তারপরে তো বারবার আওয়ামী লীগকে মানুষ নির্বাচিত করেছে, ভোট দিয়েছে। তাহলে এই যে ভোটার, এই যে জনগণের একটা অংশ যারা আওয়ামী লীগকে এত ইতিহাসের পরেও সমর্থন করেছে, তাদেরকে আপনি আসলে কিভাবে বাতিল করে দেবেন? বা তাদেরকে কি জেলে পড়ার ক্ষমতা আছে, দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা আছে? কি করবেন তাদেরকে? তারা তো দেশের জনগণ। আব্দুল হান্নান মাসুদ। দেখেন হচ্ছে বিষয়টা কেমন। আপনি 72 থেকে 75-এর সেই শাসন আমলে আওয়ামী লীগ কি পরিমাণ অত্যাচার করছে সেটা মানুষ ভুলে গেছে। তার চাইতে বড় কথা বলি, 8 থেকে 2024 পর্যন্ত বিএনপির উপর আওয়ামী লীগ কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে সেটা বিএনপির নেতাকর্মীরা এখনই ভুলে গেছে। সুতরাং হচ্ছে মানুষ কতদিন মনে রাখবে সেটা বড় ব্যাপার
মানুষ তো আসলে হচ্ছে দীর্ঘদিন যাবত মানুষ হচ্ছে দীর্ঘদিন মানুষের আত্মস্মৃতি ঘটে, মানুষ ভুলে যায়, ভুলতে শিখে, যার পরে বারবার আওয়ামী লীগ এই সুযোগটা নেয়। তা আমরা বলতে চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এরকম কোনো অপশনই রাখতে চাচ্ছি না। গণহত্যাকারী কোনো দল যারা পরবর্তীতে আবার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে গিয়ে নিজেদেরকে সাধু সাজে যে হচ্ছে নিজেরা আবার বলবে যে হচ্ছে আমাদেরকে ভোট দিন, এই যেমন মোহাম্মদ আলী আরাফাত কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কত কথা গতকালকে দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পোস্ট দিচ্ছে, মানে হচ্ছে এখন হঠাৎ সাধু হয়ে গেছে, নিরপেক্ষ নির্বাচন যাচ্ছে। সুতরাং এই যে সাধুরূপী বেশ্যাদের আমরা কোনো ধরনের অপশনই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাচ্ছি না। আমাদের জি, পূর্ববর্তী প্রজন্ম আপনাদের এই ইন্টেনশনটা ওদেরকে, স্পষ্ট, আব্দুল হান্নান মাসুদ, আমাদের এই ইন্টেনশনটা পূর্ববর্তী স্পষ্ট। আমি একটু প্রজন্ম, তারপরের সাথে একটু অ্যাড করি। আমি একটু বলি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদেরকে এই যে এই অপশনটা রেখে যাওয়ার কারণে 72 থেকে 75 দুঃশাসনের পরও, বাকশাল কায়েমের পর এই অপশনটাকে রেখে যাওয়ার কারণে আমাদের এই প্রজন্মকে 2000 জনকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার জনকে আহত আমি হয়েছে। এই সুতরাং বিষয়টা একদম আবারও যদি স্পষ্ট একই করেছেন অপশন আব্দুল হান্নান রাখা মাসুদ। হয়। এর পরের প্রশ্নটা একটু করে ফেলি, আপনি আপনি এটা শুদ্ধ করে উত্তর দেন যে মানুষ ভুলে যায়, আপনারা এর জন্য পরের প্রজন্মের কাছে সেই অপশনটাই রাখতে চান না। কিন্তু আগের প্রজন্ম, মানে যে আগে যারা ভোট দিয়েছে তাদের কাছে তো অপশন ছিল, মানে আওয়ামী লীগ ছাড়াও আরো দল ছিল, কিন্তু তারা তো বারবার আওয়ামী লীগকে মানে ভোট দিয়ে কোনো কোনো সময় বেছে নিয়েছে, বিকল্প বিএনপিকে বেছে নিয়েছে, আরো তো দল ছিল, তাদেরকে তো আসলে বেছে নেয়নি। তাহলে আপনারা কিভাবে আসলে এই দায়িত্বটা নিয়ে নিচ্ছে যে মানুষকে ভুলিয়ে দেবেন? মানে মানুষ যেটা ভুলে যায় বা আপনারা অপশনই রাখতে চান না, এটা আপনারা কেন করবেন? এটাও কি একটা কর্তৃত্ববাদ হবে না? মানে মানুষের না, চয়েসটা আপনারা কেড়ে অবশ্যই নেবেন। কর্তৃত্ববাদ। এই কর্তৃত্ববাদের অধিকার আমাদের আছে, কারণ আমরা তো সেই কর্তৃত্ব নিয়েছি যেদিন আমরা বলেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকা সত্ত্বেও, 300 আসনে 350 জন এমপি থাকা সত্ত্বেও, 50 জন মন্ত্রী থাকা সত্ত্বেও আমরা বলছি তারা ক্ষমতায় থাকতে পারবে না। এটা তো কর্তৃত্ব, এই দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তৃত্ব, আমরা বলবো এটা। অনেকে সুশীলতা দেখিয়ে বলতে পারবে না, অনেকে মনে করবে যে হচ্ছে এটা আমি কিভাবে বলি, আওয়ামী লীগের তো অনেক সমর্থক আছে, আমি কেন এটা বলবো। আর আমার এই সুশীলতাকে মানে সুশীলতার জন্য এটা খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে। আবার অনেক রাজনৈতিক দল মনে করবেন না, আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগে আমার জন্য বিরোধী দল হিসেবে পারফেক্ট, কারণ আওয়ামী লীগ যে আকাম করেছে, আমি আওয়ামী লীগের এই আকামের কথা বিক্রি করে আগামী 20 বছর ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু যদি অন্য কোনো শক্তি যদি বিরোধী দলে এসে যায় বা হচ্ছে ক্ষমতায় এসে যায়, তো তাহলে তো খুব আব্দুল হান্নান সহজে মাসুদ একটা আমরা ভোট দেন সুবিধা না, করতে পারবো জনগণ না। বলুক আওয়ামী লীগকে চাই না, তা কি করা সম্ভব না? মানে আম- জনগণ আ- বলবে যে 24-এ শুনেন, আওয়ামী লীগ যা করেছে জনগণ যদি তারপরে জনগণ আর যদি আওয়ামী আওয়ামী লীগকে আনা লীগকে যাবে না। চাইতো, জনগণ যদি আওয়ামী লীগকে চাইতো সেই 5ই আগস্ট কিংবা 3রা আগস্ট, 2রা আগস্ট, 4ঠা আগস্ট জনগণ রাস্তায় নেমে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিত। জনগণ আওয়ামী লীগকে চাই না বলে সবাই রাস্তায় নেমে আওয়ামী লীগকে প্রতিটা একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে বঙ্গভবনের নেত্রী পর্যন্ত প্রত্যেককে এই দেশ থেকে তাড়িয়েছে, একদম প্রত্যেককে ঠিক। তাদের বাড়িঘর ছাড়া করেছে। তো আপনাকে বুঝতে হবে জনগণ তাদের সেই ইয়েটা তারা সেদিনই জানাই দিয়েছে, আপনি আবার হচ্ছে নতুন ভাবে কি চাচ্ছেন, নতুন তাহলে আর ভাবে কি ভোটের তাদেরকে দরকার আবার কি হয়? ভোট তো পুনঃপ্রতিষ্ঠা 5 বছর করতে পর পর চাচ্ছেন। এজন্যই দরকার হয় আব্দুল হান্নান মাসুদ। জি, একবারই ভোট, যদি রায় দিয়ে জনগণ ভোট সব তাদের জানাতে জন্য পারে। হবে, আপনি ভোটকে কারা করবে? রাজনৈতিক দল তো আপনার কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল যদি মনে হয় যে আপনার কাছে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাহলে আপনি ভোটে আসতে দেন। আমার কাছে তো মনে হয় না আওয়ামী লীগ রাজনৈতিক দল। আওয়ামী লীগ রাজনীতিতে কবে বিশ্বাস করেছে আমাকে বলেন স্বাধীন বাংলাদেশে? আওয়ামী লীগ 73-এর নির্বাচনে কি রাজনীতিতে ভোটাধিকারে বিশ্বাস করেছে? আওয়ামী লীগ কি 2008, 14, 24-এর 18, 24-এর নির্বাচনে ভোটাধিকারে বিশ্বাস করেছে? আওয়ামী লীগ কি মানবাধিকারে বিশ্বাস করেছে? মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেছে? মানুষের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করেছে? যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হয়তো, তাহলে আমি নিজে বলতাম যে তাদেরকে রাজনীতি করার দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেন। আপনাকে আগে আমাকে বলতে হবে যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলে তাদেরকে বলতে হবে কোন ক্রাইটেরিয়াতে আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে হয়, কোন কোন কারণে আওয়ামী লীগের রাজনৈতিক কোন বৈশিষ্ট্য আছে এই রাজনৈতিক দলের মধ্যে। তো সেই যদি চয়েসটা আওয়ামী লীগের আপনারা আর মধ্যে মানুষকে ন্যূনতম দিতে চান একটি না। রাজনৈতিক বৈশিষ্ট্য থাকে, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করুক। কোন সন্ত্রাসী সংগঠনকে তো আমি রাজনীতি করতে দিচ্ছি না। আপনার জেএমবি কে আপনি রাজনীতি করতে দিচ্ছেন, ভোটের মাঠে আসতে দিবেন জেএমবি কে? আনসারুল্লাহ বাংলা টিমকে আপনি আসতে দিবেন ভোটের মাঠে? তারা প্রকাশ্য কতজনকে হত্যা করেছে? আওয়ামী লীগ তার চাইতে বেশি হত্যা করেছে, প্রতি বছর হত্যা করেছে, প্রতিদিন হত্যা করেছে। তাহলে আপনি আওয়ামী লীগকে কেন রাজনৈতিক দল মনে করেন? এত সুশীলতা কোত্থেকে আসে? আপনি জেএমবি কে দিবেন না, আচ্ছা, আনসারুল্লাহ বাংলা টিমকে দিবেন না, কারণ তারা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ কেন সন্ত্রাসী সংগঠন নয়? আওয়ামী লীগ কবে রাজনীতি, মানুষের রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান জানিয়েছে? কবে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে তো রাজনীতি করেছে? সন্ত্রাসী সংগঠন হিসাবে এখনো পর্যন্ত আপনারা, মানে আপনি সরকার তো এটা কেন ঘোষণা দিচ্ছে করে না, নাই বা দিতে আদালত তো পারতেছে না ঘোষণা করে কেন? নাই।
কারণ আপনাদের তো ওই যে সুশীলরা বসে বসে বলতেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল, সন্ত্রাসী না। আবার বলতেছে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগকে দেন। বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে সরকার পারবে থেকে ঐক্যমতে আসতে হবে। তো ঐক্যমতে কেন আসতেছে না? কারণ তাদের হয় রাজনৈতিক সুবিধা আছে, না ওই সুশীলগিরির সুবিধা আছে। এটা বাস্তবতা। তো আপনাকে জনগণ ভুলে যে যাচ্ছে, কথা বলবে, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতেছে না, মানে এই তাহলে তো একটা কোথাও রয়ে যাচ্ছে, তাদের একটা জায়গা তো রয়ে যাচ্ছে, মানে জনগণও ভুলে সেই যাচ্ছে, জায়গাটা রাজনৈতিক রেখে দেওয়া দলগুলো হচ্ছে ঐক্যমতে আসছে না। রাজনৈতিক সুবিধার্থে। আমি তো একটা কথা বললাম, কারণ আপনি বিরোধী দল হিসেবে গণহত্যাকারী দলকে পেলে, বিরোধী দল হিসেবে আপনি ভোট চুরি করা মানে হচ্ছে একটা রাজনীতি বিমুখ যে একটা সন্ত্রাসী সংগঠনকে পেলে, তার বিরুদ্ধে আপনি অনেক ধরনের কথা বলে তাকে ছাপিয়ে রাখতে পারবেন। কিন্তু একটি নতুন শক্তি বা অন্য কেউ যদি আসে আপনার বিরোধী শক্তি হিসেবে, তাহলে আপনি তাদেরকে খুব সহজে দমিয়ে রাখতে পারবেন। এটা আপনার রাজনৈতিক সুবিধা। আর আপনি রাজনৈতিক সুবিধার কারণে বাংলাদেশের আগামী তার মানে প্রজন্মকে আপনারা এটা ভেবেই হুমকির মুখে নিচ্ছেন ফেলছেন। যে ভোট হলে আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসেবে আসবে? না, আমরা ভেবে নিচ্ছি না। আমরা বিরোধী শক্তি বলছি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তারা বিরোধী শক্তি হিসেবে তাকে চায় আওয়ামী লীগকে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বলতে এমন না যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দেশ ত্যাগ করা হবে, তারা সবাই জেলে পুরে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বলতে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে প্রকাশ্যে জড়িত ছিল তাদের বিচার হবে, তারা নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে নৌকা মার্কা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান থাকবে না, আওয়ামী লীগ নামক দল থাকবে না। বাকিরা রাজনীতি করবে যারা কোনো ধরনের অবিচার অত্যাচার করে নাই। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ বারবার এদেশের মানুষের রাজনৈতিক অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ বারবার এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ এই দেশ থেকে মারাত্মক লুটতরাজ করেছে। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আমরা। জনাব মাসুদ কামাল। না, আমি আসলে আব্দুল হান্নান মাসুদের কথাগুলি শুনছিলাম এবং আমি আসলে একটু বিস্মিত হচ্ছিলাম। বিস্মিত হচ্ছিলাম মানে এই কারণে যে আমি আসলে এই স্টুডেন্টদেরকে খুব পছন্দ করি পার্সোনালি। এই কারণে করি যে আমি এদের মাধ্যমে একটা বিকল্প, একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থানকে আমি কল্পনা করি। আমি ভাবি আমাদের ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এর বাইরে এরা বোধহয় নতুন কিছু নিয়ে আসবে। কিন্তু এই আব্দুল হান্নান মাসুদের শেষে যে কথাগুলো আমি শুনতেছিলাম, আমি দেখলাম যে না, একই তো, একই তো। দেখেন, উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ তো করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস, ইউনূস সাহেব তো চান না। তাহলে ইউনূস সাহেব কি সুবিধাবাদী? ইউনূস সাহেব কি সুশীল? বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত, তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদররা ছাড়া। এটা হইল, এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে। যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। 72 থেকে 74 পর্যন্ত কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই, সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা, যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকেই কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নামই ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি। এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না, সেটা তো বলেন, এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা, আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি। তাহলে আপনার বিচার করবেন, কেন বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলাই দেন। প্রবলেমটা কি? তাহলে ফাঁসিতে ঝুলে দিতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এইগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্নভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, এটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারকে বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা যা। ভাই, এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ করেছিল, এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি। এইভাবে হয় না। এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এইগুলি মানতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুক রাজনীতি করতে পারবে না, কেন পারবে না? কেন পারবে না?
যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি। আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনৈতিক অধিকার আছে। সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করা থেকে তাকে বিরত রাখতে পারেন না। এটাই গণতন্ত্রের ভাষা। রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের। সেটা কিভাবে? ভোটের মাধ্যমে। মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করছে দেশে? কেউ করে নাই। নিজাম ইসলাম পার্টি নামে একটা পার্টি ছিল, তারা কেউ নিষিদ্ধ করছে? কেউ করে নাই। কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরকে আপনি খুঁজেও পাবেন না। তো ওইটা হলো নিষিদ্ধ করা। আপনি গাইড দিয়ে নিষিদ্ধ করে দিবেন, সে অধিকার আপনাকে কেউ দেয় না। আপনি দাবি করতেছেন যে 5ই আগস্ট আপনাকে সে অধিকার দিয়েছে, না দেয় নাই। 5ই আগস্ট আপনাকে সে অধিকার দেয় নাই। 5ই আগস্ট অধিকার দেয় নাই, এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন। আপনি যে কথাগুলি বলতেছেন, আগামী নির্বাচন দেখেন কি হয়। আমরা তো ভোট দিব, আমি তো ইলেকশন করব না, আমি সাংবাদিক মানুষ, আমি ভোট দিব। দেখেন, আপনি যদি এই বক্তব্য নিয়ে আমার সামনে আসেন, আমি তো আপনাকে ভোট দিব না ভাই। অথচ আমার তো অন্যরকমের চিন্তা ছিল। আমি তো একটা গণতন্ত্রের লোককে চাই। আমাকে আপনি সুশীল বলেন, পচা বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমি বলবো কি, যে আপনি কথাটা যেন বলতে পারেন, আমি যেন কথাটা বলতে পারি। আপনাকে দলকে নিষিদ্ধ করে দেওয়া মানে কি? তাকে আপনি কথা বলতে দিবেন না। কেন দিবেন না? কেন দিবেন না আপনি? আমি সকলকে, এই যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, আমি তো মনে করি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার আওয়ামী লীগের নাই। কি কারণে নিষিদ্ধ করছিল হিজবুত তাহরিরকে? আমি তো মানতে রাজি না। বলছে সারা দুনিয়াতে নাকি ইংল্যান্ড নিষিদ্ধ করছে, করছে ইংল্যান্ড নিষিদ্ধ, আমাদের এখানে নিষিদ্ধ করেন কি কারণে? বুঝান। আওয়ামী লীগ বুঝাতে পারে নাই। হিজবুত তাহরির আমার বিবেচনা একটাই অপরাধ, হিজবুত তাহরির বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন করছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, অতএব সেই দল নিষিদ্ধ। মানে আপনার পছন্দ না হলে আপনি নিষিদ্ধ করে দিবেন, এটা তো আওয়ামী লীগের ফ্যাসিবাদী পদ্ধতি। তো সেই পদ্ধতিতে আপনি কেন যাচ্ছেন? আমি তো আপনার কাছ থেকে আশা করি না ভাই। আমরা চাই, যে কথাটা মাহফুজ আলম বলেছেন, এটা মাহফুজ আলম বলতেই পারেন না, কারণ উনি পার্ট অফ গভর্নমেন্ট। উনার চিফ অফ দ্য গভর্নমেন্ট বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এটা তাদের কাজ না। আর ওনার একজন, মানে আপনার কি কি বলবো ওনার নাম, যে আপনার দপ্তরবিহীন উপদেষ্টা, মানে যাকে নাকি অনেকে ফান করে বলে উজিরে খামাখা, ওনার একজন উজিরে খামাখা বলতেছেন যে আওয়ামী লীগ উনি নির্বাচন করতে দিবেন না। আপনি কে হে ভাই? কে হে আপনি? আপনাকে এই দেশে এই অধিকার আপনাকে এই দেশের মানুষ কে দিল? কবে দিল? দেখেন না কাগজটা দেখি একটুখানি, কবে আপনাকে দিয়ে দিল? এত বড় বড় কথা বলার লাভ নাই। এদেশে 20 কোটি মানুষ আছে এখনো। এই 20 কোটি মানুষের মানে একদম শেষতম যে মানুষটা, সেই মানুষটা আপনাকে এই প্রশ্নটা করবে, তাকেও আপনাকে যোগ্য জবাব দিতে হবে। যদি আপনি এই কথা বলতে চান, সেই জবাবটা আপনার কাছে আছে প্রস্তুত? আপনার আওয়ামী একটু লীগের শুনি পলিটিক্যাল আব্দুল হান্নান পার্টি মাসুদকে, একটু বলবেন। শুনি আব্দুল হান্নান মাসুদকে একটু শুনি। জি, আব্দুল হান্নান মাসুদ। না, কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করবে। আমি তো বারবার বলছি আমরা সকল রাজনৈতিক দলের রাজনীতি করার পক্ষে। আওয়ামী লীগকে যদি আপনার কাছে রাজনৈতিক দল মনে হয় করুক, আমার কাছে রাজনৈতিক দল মনে হয় না। আমি অন্তত এই কথা বলতে পারবো, শহীদ আহত যারা হয়েছে তাদের পরিবারের কেউ এটাকে রাজনৈতিক দল হিসেবে মানে না, রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে না। আপনি করতে পারেন, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে, এক একজন নিজেদের ভাষাগত জায়গা থেকে, নিজেদের বুদ্ধির জায়গা থেকে মনে করতে পারে, তাহলে আসুক। এটা নিয়ে একটা ইয়ে হোক, গণভোট হোক, যে আওয়ামী লীগ আগামী বাংলাদেশে রাজনীতি করবে নাকি করবে না, দেশের মানুষ সিদ্ধান্ত জানাক। এই ব্যাপারে আসুন সবাই একমত হই। রাজনৈতিক দলগুলোকে সবাইকে বলেন যে একসাথে একমত হই। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে সবাই একসাথে একমত হন, যে হচ্ছে আসি আমরা আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে এই দেশের মানুষের উপর ছেড়ে দিয়ে একটা গণভোট করি। আপনি যখন হচ্ছে ব্যক্তি ব্যক্তি হিসেবে, যখন হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ব্যক্তি, আওয়ামী লীগের মধ্যে 100% অসৎ আমি বলছি না, আমি দল হিসেবে আওয়ামী লীগকে সন্ত্রাসী বলছি। তখন হচ্ছে ব্যক্তির জায়গা থেকে 2-3 জন এমপি হয়ে গেলে, সেই 2-3 জন পরবর্তীতে এই যে ভালো 2-3 জন এমপি হয়ে পরবর্তীতে তারা এটাকে বৃদ্ধি করে আরো খারাপ গুলা আইন আইন এমপি বানাবে, তৈরি হবে। তারপর তা আবার আমার 25 বছর 30 বছর পর আবার আমার ভাইদেরকে হত্যা করবে আওয়ামী লীগ আইসা। কারণ আওয়ামী লীগ 75 করছে, আবার হচ্ছে 24 এসে করছে, আবার পরবর্তী সুযোগ পেলে আরেকবার করবে। কথা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে, দেশে আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসেবে হইতো, ক্ষমতায় থাকার যোগ্যতা থাকতো, তাহলে এই দেশের মানুষের প্রতিটা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এই দেশের মানুষ সবগুলোর বাড়িঘর থেকে তাড়াতো না। তাড়িয়ে দিয়েছে তো। তাই শুধু শেখ হাসিনাকে তাড়াইছে আর বাকিগুলার বসাই রাখছে। এখনো বলেন যে হচ্ছে কোন একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাড়িতে আছে, মানুষ যাই কি করে দেখেন। গণমানুষের কথা বুঝেন। আমি তো বুঝি, ফিল করি, দেখতেছি, আমরা তো মানুষের সাথে চলি।
ওই যে বড় বড় নেতারা যারা ভাষণ দেয় যে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা গণমানুষের ভাষা বলতে হচ্ছে, তারা যায় একটা মঞ্চে উঠে আর ভাষণ দেয়। আমরা এখনো রাস্তায় হাঁটি, মানুষের সাথে কথা বলি, রাস্তার ধারে ডিম বিক্রেতা, রাস্তার ধারে সবজি ইয়া 5 টাকা করে ইয়া বিক্রি করে, বিস্কিট বিক্রি করে, এদেরকে জিজ্ঞাসা করে না এরা কি চাই। বাস্তবতা খুবই ভিন্ন। আওয়ামী মানে লীগকে আপনারা রাজনীতিতে টিকিয়ে গণমানুষের সাথে রাখার জন্য চলছেন আর রাজনৈতিক ভারত দলগুলো কি একটা গণবিচ্ছিন্ন হয়ে প- যাচ্ছে? ভারত একটা পরিকল্পনা নিয়ে নেমেছে আওয়ামী লীগকে রাজনীতিতে রাখার জন্য। সেই রাজনীতিতে রাখার জন্য বাংলাদেশ থেকে ফুয়েল দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ রাজনীতি করুক, মানুষ বর্জন করে। তো মানুষ তাহলে 5 তারিখে কেন রাস্তায় নামতে হলো? মানুষ তো আবার ভোটের জন্য অপেক্ষা করতে, বর্জন করতো। আওয়ামী লীগ আবার, বিএনপি আবার রাজনীতি হিসেবে, মানে এইভাবে তো বারবার আমাদেরকে প্রতারিত করা হচ্ছে। আপনার বারবার রাজনীতির এসব কথা বলে, রাজনৈতিক দলের ক্রাইটেরিয়া ঠিক করেন, যে রাজনৈতিক দল হইতে হলে একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এগুলা হবে। আমরা সেই বৈশিষ্ট্য দেখব। দেখেন যে আওয়ামী লীগের কয়টি বৈশিষ্ট্য আছে রাজনৈতিক দল হওয়ার, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে। যদি আওয়ামী লীগের আব্দুল যদি হান্নান সেই মাসুদ, আমাকে রাজনৈতিক একটু দল এই হওয়ার প্রশ্নের বৈশিষ্ট্য উত্তরটা না দেন না, থাকে, একটু একটু কেন কি আওয়ামী দেবেন লীগ এই প্রশ্নের রাজনীতি উত্তরটা করবে? আব্দুল হান্নান মাসুদ? আমি যে চাই। তাহলে ঘুরে ফিরে কেন আওয়ামী লীগ আর বিএনপি ভোটে নির্বাচিত হয়ে এসেছে, সেটা সেটা সূক্ষ্ম সেটা কারচুপি স্থূল অতীত, কারচুপি, মানে বাংলাদেশের সেটা যে ভোটের অতীত, ইতিহাস, সেটা অতীত। আগামীর জামাত ইতিহাস ছিল, নতুন ভাবে আরো রচিত অন্যান্য হবে। দল ছিল। আগামীর ইতিহাস নতুন ভাবে রচিত হবে। 5ই আগস্টের পরে আর আগের ইতিহাস চলবে না, নতুন ইতিহাস রচিত হবে। আগে সেই অতীতে ইতিহাস, আওয়ামী লীগ বিএনপি বারবার এসেছে, দুইটি বড় রাজনৈতিক দল ছিল। সামনের দিকে সেটা আর হবে না, এটা কিন্তু সেটা তো আসলে বাস্তবতা। জনগণ করেছে, তাই না? মানে সেই জনগণ তো ইতিহাসের রচয়িতাটা জনগণ জনগণ। জনগণ যখন হচ্ছে একটি দলকে ক্ষমতাচ্যুত করছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সে আর কোনোদিন আর বিরোধী দল কিংবা হচ্ছে সরকারি দল আসে নাই। এরকম ইতিহাস খুবই কম, এটাও মাথায় রাখতে হবে। এখন আমি আপনারাই বলে দেবেন যে আমি আসলে তারা কেন হচ্ছে নির্বাচনে। আমি কেন হচ্ছে রাজনীতি করে, আপনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কে কেড়ে নিবে? আমি তো বলতেছি আমার গত 2 বছর ভোট যে দিতে দেয় না, সে ভোট করতে পারবে না। আমি এটা বলতে পারবো না, তাহলে তার শাস্তি হলো কি? সে তো আবার এসে আমার সাথে সুষ্ঠু নির্বাচন, সেটা হচ্ছে সেখানে এসে সে আমার সাথে, আমাদের ভালো প্রার্থীগুলোর সাথে, যাদেরকে ভোট করতে দেয় নাই, নির্বাচন করতে দেয় নাই, তাদের সাথে সে ভোট করবে। তো আপনারা সুষ্ঠু এটা ভোট কিন্তু করেন হচ্ছে না, না। সুষ্ঠু ভোট করেন, আওয়ামী লীগকে আমি মানুষ বর্জন বলতেছি, করুক। আপনি কেন হচ্ছে রাতের ভোট করা লোকগুলা, ডামি ভোট করা লোকগুলা, 14তে বিনা ভোটে নির্বাচিত হওয়া লোকগুলা, এগুলা কেন আবার আগামী নির্বাচনে প্রার্থী হবে? প্রতিটা উপজেলা চেয়ারম্যান যেগুলো আওয়ামী লীগ আমলে ভোট কারচুপি করে, প্রকাশ্যে ভোট চুরি করে, যারা হচ্ছে ইয়াতে নিজেদেরকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করলো, তারা কেন আবার নির্বাচন করবে আমার সাথে? তাহলে কিসের শাস্তি তাদের? সে যে আমার তাদের অধিকার শাস্তি কেড়ে নিয়েছে আদালতে তার হবে না? শাস্তি মানে কই? তাদের নামে বিচার, তাদের মামলা শাস্তি হয়েছে, কই? বিচার কি হবে না? এই দলগুলা যারা আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে দীর্ঘ সময় ধরে, তার ভোটের অধিকার নিয়ে আমার তো মায়া জ্ঞান নাই কেন? খুনির আপনার খুনির ইয়া নিয়ে, খুনির জন্য কত মায়া জ্ঞান না? মানে হচ্ছে যে এই আমার কথাটা ভাইকে শেখ সরকার হাসিনাও খুন বলতেন, করছে, যে এত আপনার জনাব মায়া আব্দুল জ্ঞানের হান্নান কেন মাসুদ। নাই? না, শেখ হাসিনা বলতো ঠিক আছে, প্রকাশ্য দেখেছি তো শেখ হাসিনা কি বলতো। এখন শেখ হাসিনার কথার সাথে যদি আপনি মিলিয়ে ফেলেন, তাহলে তো আমার কিছু করার নাই। যে আপনার নিজের ভোটের অধিকার কেড়ে নিছে, তার ভোটের অধিকার নিয়ে আপনার কত মায়া জ্ঞান না? যে আপনার নিজের ভাইকে আপনার সামনে খুন করেছে, তার ইয়ে নিয়ে, অধিকার নিয়ে আপনার কত মায়া জ্ঞান না? সরি, আমি তো এরকম সুশীল হইতে পারি না। আমার আপনি শেখ হাসিনা বলতে পারেন, শেখ মুজিব বলতে পারেন, আমার আপনি ফ্যাসিস্ট বলতে পারেন, স্বৈরাচার বলতে পারেন। আমি তো বলতেছি এদেশে প্রতিটি মানুষ ভোট দিবে। ভোটে তাদের অপশন থাকবে, প্রতিটা রাজনৈতিক দল অপশন থাকবে। যাদের রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো আছে তারা অপশন থাকবে। আওয়ামী লীগ যদি সেই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য জি, তাহলে ক্রাইটেরিয়া একদম পূরণ সহজ করে, প্রশ্ন তাহলে আওয়ামী লীগ আব্দুল হান্নান থাকবে। মাসুদ, তাহলে কি আপনারা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি হবে সেটি একটা নির্ধারণ করবেন? মানে একটা আইন তো লাগবে, অলরেডি কিছু একটা তো লাগবে। অলরেডি একটা যে একটা বিষয় তো আছে, রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্য তো আছে। সেই বৈশিষ্ট্যগুলো তালিকা করে বলেন না, যে আওয়ামী লীগ কোন নিবন্ধিত রাজনৈতিক বৈশিষ্ট্য দল কেন আওয়ামী লীগ, রাজনৈতিক দল? না, নিবন্ধিত হওয়ার জন্য কি কি লাগে? সেই ভোটের বৈশিষ্ট্য অধিকার অনুযায়ী কেড়ে নিতে হয়েছে। পারবে এমন কিছু তো নাই, নাকি আছে? নাকি মানুষ হত্যা করতে পারবে? গণহত্যা করলে তারা কি আর রাজনৈতিক দল থাকে? তারা তো সন্ত্রাসী সংগঠন হয়ে যায়। গণহত্যার বিচার তো এখনো করে ফেলতে পারেন নাই, মানে উম, বিচার করার পরে আপনারা আপনি বলতেই পারেন যে আপনি বিচারে চোখের প্রমাণিত। সামনে, বিচার তো হচ্ছে আপনার চোখের সামনে হত্যাকাণ্ড হয়েছে, আপনি দেখেছেন, মানুষ এখনো ভুলে নাই, এখনো আহত 20,000, এখনো হাত পা ছাড়া চলাচল করতেছে, আপনি তারপরে এখনো গণহত্যাকারী মনে হচ্ছে না আপনার কাছে? আর ওই এলাকা তো বিচার হোক। আমরা আমরা তো মনে বলতেছি হচ্ছে না, বিচারের বিষয়টা তা মাধ্যমে না, যাক, মনে হচ্ছে না, এটা নিষিদ্ধ বিষয়টা হোক। একদম তা না আব্দুল হান্নান মাসুদ। এই জন্যই বলছি যে নির্বাচন দিয়ে মানুষের কাছে মনে হলে মানুষের তাদের প্রত্যাখ্যান করবে, যেমন করে 5ই আগস্টে তাদেরকে তাড়িয়েছে, আমি তেমনি প্রত্যাখ্যান করবে। হ্যাঁ, মানুষ প্রত্যাখ্যান করবে। মানুষের, আপনি কাকে প্রত্যাখ্যান করার সুযোগ দিচ্ছেন? হত্যাকারীকে? আমি তো কোনোদিনও আমার যে আমাকে গত 2টা ইলেকশনে আমাকে ভোট দিতে দেয় নাই, আমার সামনে আমার কেন্দ্র, আমি কেন্দ্রে গেছি, আমাকে ধাক্কা মেরে বের করেছে, সে আবার নির্বাচন করবে, সেটা আমি কিভাবে মানবো? সে রাজনৈতিক নেতা বলে।
আপনারা মানতে পারেন, আমি তো মানবো না। এখন আমি যদি ফ্যাসিস্ট হই, আমি যদি স্বৈরাচার হই, জি, লাইনটা আসলে পাওয়া যাচ্ছে কিনা জানি না। আমি এই ফাঁকে কয়েকটা মন্তব্য পড়ে ফেলি। সাইফুল চাটখিল, হান্নান ভাইরা যত কিছুই বলুক, ছাত্র উপদেষ্টাদের পদক্ষেপের মধ্যেই ছাত্ররা নতুন দলের ঘোষণা দেবে। যতই বলুক ওনারা এইটার সাথে নাই, কিন্তু ওনারা যেহেতু ওখান থেকে এসেছেন তাই নিরপেক্ষ সরকার অবশ্যই প্রয়োজন। সোহেল আহমেদ বলছেন, বলে একে বলে দিন পুলিশ দিয়ে তাদের ধরিয়ে দিতে, মানুষ তাদেরকে বসানোর জন্য জীবন দেয় নাই, মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে। আশিক ফকির বলছেন, ইউনূস স্যার আপনাদের নেতা নন, তাহলে ওনার সরকারের বিরুদ্ধে কথা বললে আপনাদের সমস্যা কি? আতিউর রহমান, একজন সমন্বয়কও স্বৈরাচারের গুলিবিদ্ধ না হওয়ার কারণ কি? আব্দুল মমিন বলছেন, আপনারা দ্রুত রাজনৈতিক দল গঠন করুন, ভোটে আসুন, শুভ কামনা রইল। অ্যাভেঞ্জার্স চাই, বিশ্বের কোন ডেমোক্রেসিতে নিউট্রাল গভর্নমেন্ট দিয়ে ইলেকশন হয়? আমাকে দেখান তাহলে বিএনপি কেন গভর্নমেন্ট ফর্ম করতে চায়? বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি। তানভীর হাসান বলছেন, আওয়ামী লীগের একজন লোকও কি বলেছে তারা তারা খারাপ লোকদের দল থেকে বের করে দিয়ে শুদ্ধ হয়ে ফিরে আসবে? বলে থাকলে তারা কারা, দুই একজনের নাম একটু বলুন তো। মাহতাব সোহেল, মাসুদ, তোমাদেরকে যারা এখন ফাইন্যান্স করছেন তারা ঠিক কি কারণে ফাইন্যান্স করছেন? এই 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 জায়গাটায় আসলে কয়েকটা প্রশ্ন আছে। মাসুদ, আব্দুল হান্নান মাসুদ সেখানে, মানে আপনাদেরকে কেউ ফাইন্যান্স করছেন আসলে? মানে আপনারা রূপায়ণ টাওয়ারে যে মানে অফিস কার্যালয় নিচ্ছেন, বা বিভিন্ন কর্মসূচি চালাচ্ছেন, এই জন্য আপনাদেরকে কেউ ফাইন্যান্স করছেন আসলে? না আমি বুঝতে পারছি না যে আমরা আন্দোলন করার সময় কিন্তু কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না যে আন্দোলন পরিচালনার জন্য, মাইক ভাড়ার জন্য, ইয়ার জন্য তোমরা টাকা কই পাচ্ছিলে। এবং একই সাথে হচ্ছে আপনার বিএনপিও তো রাজনৈতিক দল, জামাত রাজনৈতিক দল, এরপরে হচ্ছে আপনার ইয়া রাজনৈতিক দল, গণ অধিকার রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে, অনেক সামাজিক সংগঠন আছে। এই প্রশ্নগুলো কারা করছে? তো মানুষ ফাইন্যান্স না করলে টাকা কোত্থেকে আসছে? আমরা কি চুরি করছি, না কোথাও ডাকাতি করতেছি, না কোথাও দেখছি? কারা করছেন ফাইন্যান্স, কারা মানুষ করছেন? পায়, যারা আমাদেরকে ভালো জানে, যারা চায় যে আমরা নতুন ভাবে আসি, তারাই আমাদেরকে ফাইন্যান্স করছে। কারা তারা, এখন মানে তারা তো খারাপ কিছু কখনো করছেন না তো, কারা তারা ফাইন্যান্স আমরা যারা জানতেই তো পারি। করছে তাদের নাম তো আর হচ্ছে কেউ বলে না, বলার কেন, তারা প্রয়োজন তো হয় আসলে খারাপ পপুলারটা কিছু প্রকাশ করছেন কি? করে না। আপনাদের ফাইন্যান্স করা তো না খারাপ না, কিছু না খারাপ কিছু নিশ্চয়ই। বলছে, করছে না করছে সেটা ব্যাপার না, এটার একটা গোপনীয়তা থাকেই। আমাকে ফাইন্যান্স করছে, সেই ফাইন্যান্সের হিসাব আছে, কারা করছে সেটা অডিট হবে, অডিটে জানা যাবে। এটা যেটা একটা তো সেটা কি আমরা জানতে পারি না? সংগঠন এটার মধ্যে কর্তৃক তৈরি স্বচ্ছতা করতে থাকলে হবে। সমস্যা আছে? অবশ্যই স্বচ্ছতা, আবার স্বচ্ছতা অবশ্যই থাকবে, সেটা অডিটের মাধ্যমে আসবে। সেটা তো আপনি আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারেন না কে করছে, সে কে, তার পরিচয় কি, এটা জিজ্ঞাসা করা যায় না কখনো। আপনি কি বিএনপি কে একই কথা জিজ্ঞাসা করবেন? ইয়ে করবেন? আমরা নিজেরাও তো নিজেদের পকেট থেকে যখন টিউশনি করতাম তখন নিজেদের টাকা দিয়ে আমরা আন্দোলন করছি। আমরা এর আগে ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন করেছি, আমরা এর আগে ছাত্র অধিকার পরিষদ করেছি, আমরা মানে এরকম তো প্রত্যেকেই করে। তো প্রত্যেকে তো এইভাবে, আপনি আইসা কে করছে তোমাকে ফাইন্যান্স, কে করছে, না, এইভাবে তাহলে কখনো রূপায়ণ জিজ্ঞাসা করছে টাওয়ারের আমি শুনি নাই। ভাড়াটা কে দেয়? এই মানে আজকে কে প্রথম দেয় শুনলাম। রূপায়ণ টাওয়ারের যে ভাড়া পরিশোধ করেন নাকি, ওটা আপনারা পেয়ে গেছেন ওই যে কোনোভাবে? ওই যে শুভাকাঙ্ক্ষীরা দেয়, যারা আমাদেরকে ভালো জানে, যারা আমাদেরকে পছন্দ করে, তারাই দেয়। এটার একটা অডিট রিপোর্ট হচ্ছে, যখন আমাদের ইয়ে হবে তখন অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, ইয়ে করা হবে, এটা অডিট করানো হবে স্বাধীন কোনো সংস্থা দিয়ে। কি করা হচ্ছে? হ্যাঁ, কিন্তু এখন বলতে সমস্যা। মাসুদ কামাল, একটু শেষ করার দিকে এখন যাই এখন আস্তে কেউই আস্তে। বলে না এইভাবে, এভাবে কেউই বলে না। আপনি বছরে হঠাৎ করে কোনো দলকে জিজ্ঞাসা করলে সে বলে না যে হচ্ছে আমাকে অমুকে এত টাকা করে দিয়েছে, এইভাবে চলতেছে। কিন্তু আমার কাছে এটা এটাই প্রশ্ন, সিস্টেম নেই। আগের সব নাকি ইতিহাস চলে যাবে? আপনারা তো স্বচ্ছতার সাথে থাকার কথা ছিল। হ্যাঁ আমরা মানে স্বচ্ছতা, আপনারা আমরা তো স্বচ্ছভাবে সেটাই বলতে বলছি যে বললে অডিট, তো সমস্যা কি আছে? অডিট অডিট করেই তো আপনারা অডিট রিপোর্ট পাবেন, সেখানেই তো আপনারা পেয়ে যাবেন। সাধারণত একটা সময় অনুযায়ী তো আপনাকে দিতে হবে। আমি তো প্রতিদিন এসে এসে কেন বলবো না, আমার গতকালকে অমুক এত টাকা দিয়েছে, এটা দিয়ে আমার চলতেছে, সেটা তো আপনিও জানতে চাইতে পারেন না। না, গতকালকে কে টাকা দিয়েছে আমাকে সেটা হয়তো না না বলেন, না না, কিন্তু তো কার ইস্যুটা এমনই। ফাইন্যান্সে আপনারা? কারণ ধরেন এগুলো বড় বড় ফাইন্যান্স রাজনৈতিক দলগুলো তারা একটা, মানে আপনারা তো ছাত্র, মানে সবাই তো, ছাত্র অবস্থায় আমরা আমরা জানি যে আমরা 2 টাকা একটা 5 টাকা পলিটিক্যাল 10 টাকা 15 টাকা প্ল্যাটফর্মের থাকে দিকে হাতে। আগাচ্ছি। এবং হচ্ছে আমাদেরকে তো আরো বেশি ফাইন্যান্স করার কথা। রাজনৈতিক দলে শুধু রাজনৈতিক মতাদর্শের লোকরা ফাইন্যান্স করে, আমাদেরকে তার চাইতে বেশি ফাইন্যান্স করা দরকার। সকল মতের মানুষজন এসে ফাইন্যান্স করার কথা, কারণ আমরা নতুন কিছু তৈরি করতে চাচ্ছি। জি, সেটাই একটু আসলে জানতে চাচ্ছিলাম যে কারা ফাইন্যান্স করে এটার মধ্যে। জনাব মাসুদ কামাল কিছু যোগ করবেন? আমি আসলে এত মন্তব্য আসছে, সব আসলে পড়ার সুযোগও হয় না। একটু যদি আপনি মানে শেষের মানে দিকে। শেষ করেন, অনেক প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে প্রোগ্রাম। এত লম্বা প্রোগ্রাম লোকে দেখে কিনা আমি জানি না। যাই হোক, দেখে তবে দেখে আমি অনেক একটু মানুষ আমি দেখছেন। একটু আপনাকে শেষ দিকে কথাগুলি বলি। যেমন ধরেন আহ, হান্নান মাসুদ যে কথাগুলি বলেন, আমি এই রূপায়ণ টাওয়ার দিয়ে বলি। রূপায়ণ টাওয়ার নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কেন উঠলো বলেন তো? বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে তো প্রশ্ন ওঠে না। আওয়ামী লীগের যে ধানমন্ডিতে অফিস ছিল সেই নিয়ে তো উঠে না। তো রূপায়ণ টাওয়ার নিয়ে কেন উঠলো? ওঠার কারণ হলো দুটো।
দুটো কারণ কি, মানুষ ধরেই নেয় ওই রাজনৈতিক দলগুলোর ট্রেডিশনাল দল, এবং তারা মানুষের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিবে, নিয়ে তাদেরকে আবার ব্যবসায়িক সুবিধা দিবে বিনিময়ে। কাজেই তারা এটা করবে, ধরে নিছে। আর এদের ব্যাপারে মানুষের একটা বড় প্রত্যাশা যে এরা স্বচ্ছ, এরা ট্রান্সপারেন্ট রাজনীতি করবে। এই জন্য এই প্রশ্নটা কিন্তু এখানে উঠেছে, অন্য কোনো কারণ। আর একটা কারণ হলো এরা সব স্টুডেন্ট, এদের নিজস্ব কোনো ইনকাম নেই। স্টুডেন্টদের তো ইনকাম থাকার কথা না, স্বাভাবিক নেবে। দু একজনের ব্যতিক্রম থাকতে পারে, টিউশনি করে, কেউ কেউ অনলাইনে বিজনেস করে, আছে কেউ কেউ, কেউ কেউ দাবি করে ইদানিং অনেক টাকা তাদের আছে, ব্যবসা করে পায়, বলছে অনেকে, আমি শুনলাম। সেটাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম। সেটা কিন্তু তার ঘরের জন্য, সেটা কি পার্টির জন্য? যদি পার্টির জন্য হয় সেটা বলা যায়। এখন যেহেতু প্রশ্নটা উঠেছে, সেহেতু আমি মনে করি ওনাদের উচিত এই ব্যাপারটা ক্লিয়ার করা। প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই, প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই। জাস্ট বলে দিলেই হয়, একটা প্রেস ব্রিফিং করে, একটা প্রেস কনফারেন্স করে, আমাদের এই ভবনটার ভাড়া এত টাকা, এই ফ্লোরটার। ওনারা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায়, একটা দামি জায়গা নিয়েছেন ওনারা। রূপায়ণ টাওয়ার অনেক বড় একটা জায়গা, এবং বাংলা মোটরের একদম মোড়ে। এটা খুব মানে গলির মধ্যে দোকান, না কিন্তু বিল্ডিং না কিন্তু। এই ভবনের ভাড়া অনেক বেশি। তো বললেই পারে এই ভবনে এত টাকা ভাড়া, আমরা এই টাকাটা এইভাবে নিয়েছি, আমরা একটা হিসাব, প্রাথমিক হিসাব দিয়ে দিলাম। এটা বলে দিলে কি হয়, অন্য কোনো কারণ না কিন্তু, বলে দিলে যেটা হয়, বলা যায়, কিন্তু বলা যায়। তো বলে দিলে হয় কি, মানুষের যে সন্দেহটা, এটা দূর হয়ে যায়। আপনি যত ইনে বিনে বলবেন অডিট করব, হ্যান করব, ত্যান করব, তত মানুষের সন্দেহ বাড়তে থাকবে। আপনারা সামনে নির্বাচন করবেন, এই সন্দেহগুলো কিন্তু আপনাদের নির্বাচনের ভোট প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ কোনো ভূমিকা রাখবে না, পজিটিভ কোনো ভূমিকা রাখবে না, সন্দেহ বাড়তে থাকবে। আমি আরেকটা কথা বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে মাঝখানে ওবায়দুল কাদের সাহেবের একটা ঘড়ি বিলাস ছিল। ওনার হাতে উনি দামি দামি ঘড়ি পরতেন, এক একটা ঘড়ির দাম ছিল 30 লাখ টাকা, 35 লাখ টাকা দামের ঘড়ি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ঘড়ি আপনি কোথায় পেলেন? উনি বলেছেন যে ওনাকে নাকি অনেকে গিফট করে। ভাই, গিফট কাকে করে লোকে, কখন করে? আমাকে তো গিফট করে না কেউ। কেন করে না? যে আমার কাছ থেকে তো ফেরত পাওয়ার কিছু নাই, আমার তো কিছু প্রতিদান দেওয়ার ক্ষমতা থাকতে হবে। একজন যোগাযোগ মন্ত্রীর প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে, উনি ওনাকে একটা কাজ পাইয়ে দিবেন, অথবা কিছু একটা করে দিবেন, একটা তদবির করবেন। এই আশায় 30 লাখ টাকা যখন গিফট দেয়, বুঝতে হবে কিন্তু সে 30 কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে। তো যখন এই গিফটটা এই দলকে দেয়, তখন বুঝতে হবে যারা দেয় ভাই, ফকিররা দেয় না, ব্যবসায়ীরা দেয়। ব্যবসায়ীরা কখনো টাকা পয়সা দেয় না, তারা টাকা পয়সা ইনভেস্ট করে। মাথায় রাখতে পারে, ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের তারা রিটার্ন চায়। তো রিটার্ন তো যারা দেওয়ার প্রতিশ্রুতি হয় দিয়েছে, অথবা পেয়েছে, অথবা এক ধরনের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়েছে, এই যে বলে না, ক্যাশ অর কাইন্ড, কিছু তো একটা হবে। তো এই সন্দেহগুলো কিন্তু তৈরি হয়। আমি বলছি না ওনারা এত দ্রুত পৌঁছে গেছে, এটা আমি বলি না। বাট আমি বলি, লোকে যেন বিশ্বাস করতে পারে, লোকে যেন সন্দেহ না করে, এই জন্য ওনাদের উচিত হবে দ্রুত একটা প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেওয়া, এই ভবনটা আমরা এত টাকা ভাড়া দেই প্রতি মাসে, এই টাকাটা আমাদের প্রাথমিকভাবে এই জায়গা থেকে এসেছে। দু একজনের নামও বলো, যদি কেউ বলে ভাই আমার নাম বললো না, তখন বুঝতে হবে তোমার মধ্যে তাহলে ঝামেলা আছে। এখন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, 10 জন ব্যবসায়ীর নাম সরকার দিয়েছে, যে 10 জন দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছে, তাই না? এস আলম আছে, বসুন্ধরা গ্রুপ আছে, সালমান রহমান আছে, অপশনিন আছে, আছে তো অনেকগুলো, অপশনিন না, সরি অপশনিন না, ওবায়দুল করিম সাহেবের যে গ্রুপটা, ওই গ্রুপটা আছে। এরকম 10-12টা গ্রুপ আছে, 10টা গ্রুপের কথা আছে। আমি যদি এখন, যেহেতু আপনার নাম বলছেন না, তাহলে আমি যদি বলি এইখান থেকে কেউ আপনাকে টাকাটা দিচ্ছে, তা আপনি কি জবাব দিবেন? তারা দিছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিছে। বসুন্ধরা কিনে করতেছে না, বসুন্ধরা গ্রুপ তো বিএনপির লোকজন কিনে তার অফিসে নিয়ে চাকরি দিচ্ছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে। আমি তো এখানে শুনেছি যে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কেউ কেউ ওই বসুন্ধরা অফিসে গিয়েছে। সেটা শোনা কথা, না হইতে পারে, আমি জানি না, শুনেছি আমি। তাহলে এগুলো তো হচ্ছে ভাই। এই সন্দেহগুলো কিছুই থাকতো না যদি আপনার প্রকাশ করার সৎসাহস থাকতো। আপনারা ইনে মানে এগুলো খালি এড়িয়ে যাচ্ছেন। তো এড়িয়ে যাওয়ার অর্থ হলো যে আপনাদের মধ্যে কিছু একটা আছে যা আপনারা বলার, উচ্চারণ করার আপনার সাহস নাই। আমরা তো এই ধরনের পলিটিক্যাল পার্টি চাই না। তাহলে তো ট্র্যাডিশনাল পার্টির সঙ্গে আপনাদের পার্থক্যটা কি?
আমরা তো আপনাদেরকে ভালোবাসতে চাই, তো ভালোবাসার সুযোগটা আমাদেরকে দেন। সেই সুযোগটা কোথায়? তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভাই উঠবে আগামীতে। সামনে ইলেকশন, আরো গুরুতর। আমি ওনাদেরকে আশা করব যে আপনি বলেন, আপনি আমাকে অনেকে বলে ভাই তোমার কি ইনকাম, আমি বলছি, আসেন আমি আমার ইনকাম সব খবর দিয়ে দিচ্ছি। আমাকে জিজ্ঞেস করে বলে দেবো আমার কি কি ইনকাম আছে। কারণ আমি ট্রান্সপারেন্ট, আমি জানি আমি কি করেছি, আমি জানি আমার কি আয়। আমি বলতে পারবো আমার শার্টের দাম কত, আমি বলতে পারবো আমার প্যান্টের দাম কত, আমি বলতে পারবো। কারণ আমি ট্রান্সপারেন্ট। আমি বলতে পারবো এই টাকাটা কোথেকে আসছে। আপনি বলতে পারবেন না কেন? আমাকে গিফট দিলেও আমি বলতে পারি আমাকে এটা একজন গিফট দিছি। ইদানিং গিফট কেউ দেয় কিন্তু খুব কম, কম দামি গিফট দেয়। তো এটা তো হতেই পারে ভাই। তো কোনো সমস্যা নাই তো, বলেন না, বলে দেন।